যে মানুষটা আমার রান্না করা ভাত খাবে, ওই ভাতও খেতে পারে নাই। আপনার পেটের সন্তানকে লাথি দিয়ে মেরে ফেললো সে, প্রথম জনকে সে আপনার কাছ থেকে ছিনিয়ে নিল এক ধরনের। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন? রুমা দাউদ। আচ্ছা, রুমা দাউদ। রুমা দাউদকে আমরা রুমা নামে তো সম্বোধন করবো পুরো অনুষ্ঠান জুড়ে, কিন্তু রুমার কাছে আমার প্রথম জানতে চাওয়া হলো যে হ্যালো 8920 শোনা হয়? হ্যাঁ, শোনা হয়। এটাকে নিয়মিত শুনেন আপনি? নিয়মিত। আচ্ছা, তাহলে তো আপনি জানেনই যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দরকার হয় প্রথমে গেস্টের। আপনার বয়স, আপনার পড়াশোনা, আপনি কোথায় থাকেন, একটু যদি আমাদেরকে একটু বলতেন। আমার রানিং এজ চলতেছে 28, লেখাপড়া করেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং এখন থাকতেছি বাড্ডাতে। আচ্ছা, 28 বছরের বয়সী রুমা আজকে আমাদের সঙ্গে রয়েছে, যিনি বাড্ডা থেকে এসেছেন। তার জীবনের গল্প আমরা শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করতে চান? ছোটবেলা থেকে। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমি মেঝো, আমার ছোট ভাই। আমাদের ছোটবেলার শুরুটা আমার নানা বাড়ি মহাখালী থেকে। তো ছোটবেলা থেকে আমি একটু চঞ্চল প্রকৃতি। আমি গাছে চড়া বা দুষ্টমির মধ্যে যা থাকে ওগুলো সবকিছু আমার মধ্যে ছিল। আমি আমার ইমিডিয়েটলি বড় যে বোন, আমরা 2 বোন টুইন, যমজ। ওর নাম সুমা। রুমা এবং সুমা। আচ্ছা, হ্যাঁ, আমরা 2 বোন রুমা সুমা। আমরা 30 মিনিটের বড় ছোট। 30 মিনিটের বড় ছোট? হ্যাঁ। 30 মিনিট তো অনেক সময়। বলা যেতে পারে যে আপনার আম্মাকে আপনারা অনেক পেইন দিয়ে দুনিয়াতে এসেছেন। হ্যাঁ, তবে আমাদের 2 বোনের মধ্যে এতটুকু পার্থক্য, আমি একটু চঞ্চল, ওই আবার একটু শান্ত, অনেক শান্ত। আগে কে? আমার বোন সুমা। ও আগে, আপনার 30 মিনিটের সিনিয়র। জি। ওকে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে টিএনটি কলোনি যেতে হাতে গোনা 5 থেকে 7 মিনিট সময় লাগতো। জি। আর আমাদের বাড়িতে ওই সময়টাতে আমরা 4 জন ছিলাম এক বয়সী। আমরা 2 বোন, আমার সেজো খালা, আমার মামা। তো একদিন যেটা হয়, যেটা আমরা 4 জন মিলে আর কি টিএনটি কলোনিতে যাই। তো এখানে গিয়ে পেয়ারা গাছে উঠি। আমি গাছে উঠি, ওরা নিচে ছিল। তো যার বাড়িতে গিয়ে আমরা গাছে উঠি, ওই লোকটা আমাকে তাড়া করে। তাড়া করলে ওরা দৌড় দিয়ে চলে যায়, আমি ধরা পড়ে যাই। তো উনি আমাকে করলো, কানে ধরে ঠাস ঠাস করে গালে আর পিঠে 2টা থাপ্পড় দিয়ে দিল। কত বয়স তখন? 4-5 এরকমই হবে। আমি একটু আমার শ্রোতাদেরকে বলতে চাই, প্লিজ, যারা ছোট মানুষ ওরা গাছ থেকে ফল চুরি করে খাবে, এটা ছোটদেরকেই মানায়, বড়দেরকে মানায় না। এবং ছোটরা যদি এরকম কাজ কখনো করেও, ওদেরকে আপনি যদি মোরাল লেসন দিতে চান তাহলে এইভাবে না, একটু অন্যভাবে, একটু আদর করে তাকে বুঝিয়ে বলতে হবে। প্লিজ, গায়ে হাত পায়ে চট দেবেন, এটা একেবারেই খুবই খারাপ লাগে, এটা করা উচিত না। হ্যাঁ, তারপর? তো ওইখান থেকে তো মার খেয়ে আমি বাসায় চলে আসলাম। মাঝ পথে এসে বাড়ির কাছে আরেকটা আমাদের নানা হন উনি সম্পর্কে, ওনার একটা আম গাছ ছিল। আমরা ওই আমতলায় গিয়ে সবসময় ডানটুকি খেলতাম। ডানটুকি? হ্যাঁ। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা গাছের ডাল, বড় থাকবে আর একটা ছোট থাকবে। ওকে। বড়টা দিয়ে ছোটটা বাড়ি দিলে ওইটা দিয়ে উপর দিকে উঠবে। হ্যাঁ, উপর দিকে উঠে। উপর দিকে ওঠার পরে কি হবে? ওইটাকে আমরা পিটাই। ছোটটা পিটিয়ে যে যত দূর দিতে পারে, ওইখান থেকে হচ্ছে ডানটুকি। ডানটুকি। এটা অনেকে ডাঙ্গুলিও বলে। হ্যাঁ, ডাঙ্গুলিও বলে অনেকে। তো যাই হোক, ডানটুকি খেলতে হয়তো অনেক সময় যখন আমরা বাড়িটা দিতাম, হয়তো কারো মাথায় গিয়ে লাগতো। তো ওদিন হচ্ছে ম্যাকি কাহিনী, আমাদের বাসা দিয়ে এক গোয়ালা ছিল, তো ওই দাদার মাথায় গিয়ে লাগছিল। তো দাদা গিয়ে আমার নানার কাছে বিচার দিয়েছে। তো যেদিন আমি দুষ্টমি করতাম বা আমার বাসায় বিচার যেত, ওদিন আমাকে খেতে দিত না, অন্যভাবে শাস্তি দিত। হ্যাঁ, তো যাক, এভাবে আমাদের লাইফটা চলে। এক সময় হয় যেটা, সেটা হচ্ছে আমার নানার সাথে আমার বাবার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব হয়, টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি। হ্যাঁ, তো ওই মুহূর্তে আর কি আমার বাবা কয়েকদিনের মধ্যে আমাদেরকে নিয়ে নানা বাড়ি থেকে উত্তরা আমাদের বাড়িতে শিফট করেন। কিছুদিন পরে আমাদের 2 বোনকে একটা স্কুলে ভর্তি করে দেয়। তো ওই স্কুলে সকালে মা নিয়ে যেত, আবার সকালেই নিয়ে আসতো। 9টা থেকে 11টা ক্লাস। আমার স্কুল থেকে বাসায় আসা যাওয়ার পর অনেকগুলো ডোবা পড়তো। সকালে দেখতাম যে অনেকেই মাছ ধরতেছে, দেখে চলে যেতাম, মার সঙ্গে থাকতো, আমরা এখানে নামতে পারতাম না। মা ক্লাসে দিয়ে চলে আসলে কোন রকম 2টা ক্লাস করতাম। 2টা ক্লাস করে আমরা 2 বোন স্কুল থেকে চলে আসতাম। আমার বড় বোনটা ও আগে নামতো, আমাদের স্কুলের জানালাটা ছিল সম্পূর্ণ টিনের, তো ও আগে জানলা দিয়ে নেমে যেত, ও কাছে বই দিয়ে দিতাম, পরে আবার আমি নামতাম। প্রচন্ড দুরন্ত শৈশব যেটাকে বলা চলে। হ্যাঁ, আবার ওইখানটায় যেতাম, ওইখানে গিয়ে কতগুলো কচুরিপানা তুলতাম। কচুরিপানা তুলে ওইখানে আমি আমার 2 বোনের বইগুলো এখানে রেখে ডোবা পানিতে নামতাম। একজনের স্কার্ট খুলতাম, 2 বোন দুদিক থেকে ধরে মাছ ধরতাম। স্কার্ট দিয়ে মাছ ধরতেন? হ্যাঁ। কি মাছ পেতেন?
ছোট ছোট পুঁটি মাছ, তারপরে এই জন্য জিজ্ঞেস করছি যে আমার শৈশবের চমৎকার একটা মিল আছে, এবং এই যারা মাছ ধরেন তারা জানবেন যে মাছ ধরা আসলে কতটা নেশা হতে পারে। স্কুল থেকে ফিরেই দৌড় দিয়ে বড়শিগুলো নিয়ে খালের পাড়ে বসে যেতাম, এবং সবচেয়ে কষ্ট লাগতো যে তখন দেখতাম যে সবাই মাছ ধরতে পারছে, কিন্তু আমার বড়শিতে দেখা গেল 1 ঘন্টা পর একটা টুপ দিল, টান দিলাম, এতটুকু একটা চ্যাং মাছ চেনেন আপনি? বাইং মাছের মতো দেখতে। এগুলো আমি একদিনও খেতাম না, কিন্তু ওই মাছ মারাটা অনেক, ওই মাছটাই বেশি পড়তো। তারপর টাকি মাছ পড়তো আমাদের এখানে বেশি। তো আমরা 2 বোন এখান থেকে মাছ ধরতে ধরতে অনেক সময় দেখা যেত যে স্কুলের বই আর নাই, তো যখন নাকি খেয়াল হতো বইয়ের কথা, দৌড় দিয়ে আবার সেই ডোবার এখানে গেছে বই নেই। মা তো বাসায় গেলে পিটাবে, কি করবো, পরে আমার বোনকে বলতাম একটা কাজ করি, কি আমার পেটে ব্যথা, তুই মাকে বলছো মা রুমা তো পেটে ব্যথা, স্কুলে বই রেখে আসছে ভুলে। হ্যাঁ, আচ্ছা। তো 2 হাত দিয়ে পেট চেপে বাসা যেতাম। মা বলতে কি হয়েছে, মামা না খুব পেটে ব্যথা, স্কুলে 2টা ক্লাস করে চলে আসছে, তো বই কই? মা বই তো স্কুলে রেখে আসছি। আরেকটা নেশা ছিল যেটা আমার, সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল মেম্বার কাকার, ওনার আবার 70 থেকে 90টা হাঁস ছিল। আমি কি করতাম, মাঝে মধ্যে আমি দেখতাম যে হাঁস ডিম পাড়তেছে, পড়ে যাবে, আস্তে করে ওদের পিছনে গিয়ে হাত দিয়ে রাখতাম। বিউটিফুল ফিলিংস। ডিম পড়তো, তো ওই ডিম নিয়ে আমি একদিনে আমার মাকে দিই যে মা আমি ডিম আনছি। কোথায় পেয়েছো এতগুলা ডিম, চুরি করছো? না মা চুরি করি নাই। তাহলে কাকার হাঁসগুলো যে ডিম পারো এখান থেকে আনছে। তো মা গিয়ে ওদিন খুব একটু রাগ করছে, বলছে আর কোনদিন এরকম করলে তোমার হাতে রক কেটে ফেলবো, কারো জিনিস আনা ভালো না। তো ওই মাছ ধরার নেশাটা আমাদের মধ্যে থাকতো। তো একদিন আমরা 2 বোনও মাছ ধরতে নামছি সবার সাথে, তো আমি দেখতেছি যে কাদার ভেতর দিয়ে একটা মাছ যাচ্ছে কিলবিল করে। তো আমি ভাবছি যে ওইটা হয়তো শিং মাছ বা বাইং মাছ। তো বাইং মাছ আর শিং মাছ ধরার নিয়ম তো আমি জানি, মাথায় ধরতে হয়। আমি আবার ওইটা মাথার মধ্যেই ধরছি, হাতের উপর নেওয়া। বোনকে বলছে সোমা দেখ আমি একটা বাইং মাছ ধরছি। আমার বোন দেখে যে এটা মাছ তো না, সাপ। সাপ ধরা সাপ ছিল এটা, একদম ছিটকে জুড়ে ফেলাই দিছি, ফেলে দিয়ে আমি ওইখানে ছেঁচারা পড়ে গেছে। আচ্ছা, তো কাকা এরা সবাই মিলে আমাকে আমাদের বাসায় নিয়ে আসছে, মাথায় পানি দিছে, একটু যখন জ্ঞান আসছে ওই দিন থেকে আমার জ্বর ছিল। প্রচন্ড দুরন্ত শৈশব। এখানে সাপ নিয়ে বলতে চাই, ঢোড়া সাপ অনেকেই চিনবেন না, বিশেষ করে শহরের ছেলেমেয়ে যারা আজকে হ্যালো 920 শুনছেন। মজার বিষয় হচ্ছে যে আমি একদম হলপ করে বলতে পারি, গ্রামের একেবারে 10টা ছেলে মেয়েকে যদি বাছাই করা হয় তাহলে 10 জনের একদম কমন শৈশব হচ্ছে এটা। আর ঢোড়া সাপ হচ্ছে এমন একটা সাপ যেটা সাধারণত পানিতে এই বিভিন্ন পুকুরে থাকে, ওকে পাগাড়ও বলে, এবং এগুলোর আসলে বিষ নেই। এটা নিয়ে এক ধরনের মিথ আছে যে আসলে ঢোড়া সাপেরই নাকি বিষ ছিল, সেই বিষগুলো নাকি শিং মাছ নিয়ে নিয়েছে, মাগুর নিয়ে নিয়েছে একটু একটু করে, যার জন্য বিষ নাই। মজার গ্রামীণ মিথগুলো। হ্যাঁ, তো যাই হোক, আর ওই তখন থেকে যে ভয় জিনিসটা, এটা এখন আমার ভিতরে কাজ করে। তখন থেকে আমি আর পুকুরে নামি না, আমি একদম শান্ত একটা মেয়ে। এর মধ্যে ক্লাস 5-এ যখন পড়ি তখন বৃত্তি পরীক্ষা চলছিল, তখন আমি অঙ্ক পরীক্ষাটা দিয়ে আসছি, আমার ইংরেজি পরীক্ষা তার পরের দিন। আমাদের বাড়িতে বড়ই গাছ ছিল অনেক বড় একটা। আচ্ছা, টক বড়ই। তো আমি স্কুল থেকে এসে আমার স্কুল ড্রেস খুলে আমি বড়ই গাছে উঠি। তো ওই মুহূর্তে আমার মা একটা লাকড়ি দিয়ে আমাকে গাছে ঢিল দেয়। তো মার ওই ঢিলটা দেয়, আমি খুব তাড়াতাড়ি করে নামতে গিয়ে আমি পা পিছলে পড়ে যাই। আর ওইখান থেকে পড়ে গিয়ে আমার বাম পায়ের তালু থেকে একটা টিন ঢোকে, টুকরা টিন একদম উপর দিয়ে বের হয়ে যায়। আমি অনেক বড় একটা ব্যথা পাই। তো পরের পরীক্ষাগুলো আমি আমার বাবার কোলে করে স্কুলে যেতাম, এবং বাবা আমার বেঞ্চে বসতো, বাবার কোলে বসে আমি লিখতাম। কারণ আমি পাই করে লিখতে পারতাম না, পাটা ঝুলাইতে পারতাম। একদিক থেকে মজা ছিল বাবার কোলে বসে পরীক্ষা দেয়া। তো বাবার কোলে এটাই আর কি। যাই হোক, আমি বাবার কোলে বসে পরীক্ষা, খুব একটা নার্ভাস ছিলাম। রেজাল্ট যখন বেরোয় আমি ভয়ে স্কুলে যাই না, ফেল যদি করি একটা কেমন বান্ধবীরা কি বলবে, স্কুলে গেলে দিলি তো। আব্বা যখন স্কুলে গেছে, আমাদের হেড স্যার ছিলেন, উনি আমাদের খুব আদর করতেন, 2 বোনকে খুব আদর করতেন। তো স্যার বাবাকে দেখে বলতেছে যে ভাই স্কুলে আসতে হবে না, আপনি আগে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আসেন। বাবা বলছে কেন? বুঝেন নাই আপনার মেয়ে তো বৃত্তি পাইছে, আপনি মিষ্টি নিয়ে আসেন। তো আমার বাবা শুনে সে সঙ্গে সঙ্গেই বাজারে যায়, গিয়ে মিষ্টি কিনে আমার স্কুলে সব টিচারদেরকে দেন, বাসায় নিয়ে আসেন। তো বাবা বাসায় এসে উনি সরাসরি বলে নাই যে আমি বৃত্তি পেয়েছি। আমার বাবা বাসায় ঢুকছে, একদম মুখ কালো। আমার বাবাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। আমি মা আমি
ফেল, বৃত্তি পাইনি। পরে খুব কান্নাকাটি করতেছে আমার ঘরে বসে, পরে মাকে বলছে যে ও বৃত্তি পাইছে। তো মা আমার কানে কানে বলে কি যে রুমা তুই কিন্তু বৃত্তি পাইছিস। আমি এমন জোরে একটা আর কি মারে ধরে যে লাভ দেবো না জোরে চিক্ষুর দেবো আমি কিছু বুঝতে পারতেছি। এত একটা আমি একদম হয়ে গেছি যে এত কষ্ট করছি। তারপর আমি হাই স্কুলে ভর্তি হই, আমার সেকেন্ড ক্লাস যেটা। এখানে একটা কথা আমার না বললে হয় না, যেটা আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে এখন আমি যে রুমা, আমার এই প্রত্যেকটা পদে পদে যার অবদানটা বেশি আমার বাবা আমার পরে সে হচ্ছেন আমার স্যার। আমার স্যার উনি এখন জীবিত নাই, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক। ওনাকে আমি এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আহসানুল্লাহ মাস্টার এমপি। আহসানুল্লাহ মাস্টার এমপি তো বিখ্যাত মানুষ। হ্যাঁ, উনি আমার স্যার ছিলেন। তো উনি খুব আদর করতেন। আর যখন স্যার কাছে পড়তে যেতাম, স্যার সবসময় বলতেন যে দেখ তো যে জীবনে চলতে গেলে আর বাঁচতে গেলে সবসময় নীতি আর আদর্শ এই দুইটা জিনিস ঠিক রাখবে, দেখবে আল্লাহ তুই কোথাও আটকাবে না। তো স্যার সবসময় দেখে বলতেন যে সেটা তুমি তিনটা কাজ করবা না, কোনো মানুষের পেটে লাথি দিবা না বা কখনো কারো ক্ষতি করবা না, দেখবা তোমারও ক্ষতি হবে না। আমি আজ পর্যন্ত এই তিনটা কাজ করি না। যখন আমি নামাজ পড়ি আমি আল্লাহর কাছে একটা কথা বলি, আমার দুই হাত দিয়ে তুমি মানুষের ক্ষতি করাইও না, যদি পারো কারোর জন্য যাতে করতে পারি আমি, আমাকে ওই ক্ষমতাটুকু দিও। চমৎকার। তো যাই হোক, আমি ক্লাস 8 যখন পড়ি তখন আমি বৃত্তি দেই আবার। তো ওই মুহূর্তে যে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার সাথে আমার বান্ধবী আছে একজন, ওর নাম রুমা। ও আমাদের বাসা পাশাপাশি বাসা। তো রুমা একজনের সঙ্গে অ্যাফেয়ার করে, স্বপন ভাই। তো স্বপন ভাইয়ের সঙ্গে রুমা দেখা করবে। তখন আমাকে বলছে যে একটা কাজ কর, তুই আজকে সেকেন্ড ক্লাস করার পরে ছুটি নেই। কিভাবে ছুটি নেবো? স্যারকে বলতে, স্যার আমার পেটে ব্যথা, বাসায় চলে যাব, এই কথা তুই বল, তাহলে স্যার ছুটি দিয়ে দেবে। তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার তো খুব পেটে ব্যথা, আমি ক্লাস করতে পারতেছি না। স্যার বলছে তোমার বাসার পাশে কে থাকে? আমার বাসায় রুমা থাকে। ঠিক আছে, তুমি রুমাকে নিয়ে চলে যাও। তো রুমাকে নিয়ে আমি বের হয়ে চলে আসলাম। স্বপন ভাইকে আমাদেরকে নিয়ে একটা বেবি ট্যাক্সি করে আমরা সোজা এয়ারপোর্টে চলে গেলাম। তখন তো এয়ারপোর্টে একটা পার্ক ছিল, তো ওইখানে গিয়ে আমরা বসছি একটা ফাস্টফুডে, বসে আমরা কথা বলতেছি। ওই মুহূর্তে আমার ফুফাতো ভাই বাবুল ভাই ও ফাস্টফুডের দোকানে গেছে। আমার ভাইটা এখানে দেখে আমার বাসায় ফোন দিল আমার মাকে, মামি রুমা কোথায়? রুমা তো স্কুলে ক্লাস করতেছে। রুমা তো স্কুলে না, রুমা এয়ারপোর্টে একটা ছেলে সহ। মা বা স্কুলে খবর নিয়ে দেখলো যে আমি স্কুলে নাই। বাসায় যাবো, আমাকে বলছে যে তোর স্কুল ছুটি হয়েছে কখন? আসলে সবসময় যে সময় হয় ওই সময় যে ছুটি হয়েছে। তো পড়াটা দেখা আমাকে, তো আগের দিনে যে পড়াটা ছিল ওই পড়াটা আমাকে আমি দেখাইছি, আর যে দুটা ক্লাস করলাম ও দুটা ক্লাসের পড়া আমি দেখাইছি। তো তুই কি আমাকে সত্য পড়া দেখাইছিস? এটা কি ঠিক পড়া? আমি কেন মাই কথা বললেন কেন? না তুই তো মনে আজকে ক্লাস ফাঁকে দিছিস। যাই হোক, আমার মা বলতেছে যে বাবুল তোকে দেখছি এয়ারপোর্টে। তখন আপনারা উত্তরাতে থাকেন? তখন আমরা উত্তরাতে থাকি আমাদের বাড়িতে। তো যাই হোক, বাড়ি মানে কি আপনাদের নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। যেহেতু মার কাছে ধরা পড়ে গেছি, মিথ্যা কথা বলবো না। আপনি আমাদেরকে বলবেন আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। ওকে, হ্যাঁ। তারপর তো মা আমি একটা ক্লাস ফাঁকি দিয়েছি সত্য, তবে সেটা আমার জন্য না। কার জন্য? মা আমি রুমার জন্য ক্লাসটা ফাঁকি দিয়েছি। রুমাকে কি চিনতো? হ্যাঁ, রুমাকে চিনতো, কারণ আমাদের বাসা পাশাপাশি বাসা। তো যাই হোক, মাকে আমি সত্য কথা বলছি। বলার পর মা আমাকে এতটুকু বলে, মা দেখো যা তুমি করছো আজ কি করছো, আর কখনো ক্লাস ফাঁকি দিবা না। তখন আপনি ক্লাস 8 পড়েন? আমি ক্লাস 8 পড়ি, বৃত্তি কোচিং করি তখন। তো যাই হোক, আমার কোচিং শেষ, পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিচ্ছি। এই মুহূর্তে একদিন হঠাৎ করে আমার বাসায় খবর আসলো যে আমার বাবা মাথা ঘুরে পড়ে গেছে হসপিটালে। সবাই তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় বাবার কাছে। 2 দিন থাকার পর বাবাকে বাসায় নিয়ে আসি। তো বাবা তখন সমস্যা হচ্ছে, বাবা গলা ব্যথা করতো। তো ডক্টর বলছে যে হয়তো বা এটা টনসিলের জন্য হয়। তো আমার ক্লাস 8 যখন আমি বৃত্তি পরীক্ষাটা দেই, তখন আমি ওই বাবার দিকে দৌড় দিতে গিয়ে আমার ওই পড়াটার করতে পারিনি, না। তো 8 বৃত্তি পরীক্ষাটা আমি খুব খারাপ করি। আচ্ছা, আমি মাত্র তখন 10 মার্কের জন্য আমি বৃত্তি পাই না। এটার জন্য মনটা খুবই খারাপ ছিল। আমার বাবা মা দুজনের মন খুব খারাপ ছিল। আর ছোটবেলা থেকে আমি একটু ঝগড়া করতাম বেশি। ঝগড়াটে? হ্যাঁ, খুব ঝগড়াটে। এই ঝগড়াটার জন্য সে স্বপ্ন দিতে আমাকে সে একজন ভালো অ্যাডভোকেট বানাবে। মানে আপনার বাবা এটা স্বপ্ন দেখতেন যে মেয়ে ঝগড়াটা যেহেতু, সুতরাং তাকে ভালো অ্যাডভোকেট বানানো যাবে। ওকে যদি আমি এই লাইনে পড়াই তাহলে ও এটা খুব ভালো করতে পারবে। আমি ঠিক জানি না যে আপনার বাবা এরকম কেন ভাবলেন বা অ্যাডভোকেটরা এরকম ঝগড়াটে হয় কিনা, তবে আপনার বাবার ভাবনাটা আপনার জায়গা থেকে যেরকম রেসপেক্টেবল, আমাদের জায়গা থেকে সেরকমই শ্রদ্ধা। এটাই আর কি।
তো সেকেন্ড টাইম আমরা আরেকদিন খবর পাই যে আমার বাবা একদম শেষনেস রাস্তায় পড়ে আছে। আচ্ছা। তো তখন ভর্তি করার পরে ডাক্তার আমার বাবাকে বলে যে আমার বাবার গলায় কয়েকটা টিউমার পাওয়া গেছে। তো বললো যে ভাবি যদি আপনি 24 ঘন্টার মধ্যে অপারেশন না করেন, যে কোনো একটা টিউমার ফেটে গেলে উনি কিন্তু বাঁচবে না। তো তখন ডক্টর বলে যে আপনি একটা কাজ করেন, ওনাকে একটা বায়োপসি পরীক্ষা যেটাকে এখন বলে, তো এই পরীক্ষাটা করতে দিলাম আমার বাবাকে। পরীক্ষা করার পর ধরা পড়ে আমার বাবার ক্যান্সার হয়েছে। তখন বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা নেই। কত সাল থেকে বলছেন এটা? 98-এ ধরা পড়ে। ওই মুহূর্তে আমার নানা, ওনারও ব্লাড ক্যান্সার ছিল আমার নানার, উনি মাদ্রাজে একটা হসপিটালে দেখাইতেন। তো আমার নানা আমাকে বললো যে একটা কাজ করো, জামাইকে নিয়ে তুমি ওইখানেই চলো। তো যাই হোক আমার মা বাবাকে নিয়ে চলে যায় ঢাকাতে। আমরা 3 ভাই বোন থাকি, মা বাবাকে নিয়ে ঢাকা মাদ্রাজ এরকম যাতায়াত। 9 শেষে দিয়ে আমার বাবা যখন ক্যান্সারটা খুব গাঢ় হয়ে হয়ে যায়, বাবা একদম বিছানায় পড়ে যায়। খেতে পারতেন না, কিচ্ছু খেতে পারতো না। তখন হয় কি আমাদের 2 বোনের লেখাপড়া চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমার মার। তখন আমার মা 2জনকে ডাক দিয়ে বললো যে দেখো তোমাদের 2জনের পর আমি চালাইতে পারবো না, তাহলে তোমার বাবার পিছনে আমি ছোটাছুটি করতে পারবো না, তোমরা যে কোনো এক বোন পড়ো। আমার বড় বোন তখন বললো যে মা ও রুমা পড়ুক, আমি তাহলে পড়াটা স্টপ করে দেই। তো যাই হোক আমার বোনের পড়াটা স্টপ করে দেয়। আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। আমার ম্যাট্রিক পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো আসে। পাশ করে বের হওয়ার পরে ওই বছর আমি আর কলেজে ভর্তি হইনি, ভর্তি হতেই পারি না। আমার ফ্যামিলি তো এরকম স্কোপ ছিল না যে কলেজে ভর্তি হব। তো যাই হোক আমার বাবা দেশে চলে আসলো। ডাক্তার মাকে বলে যে ভাবি আপনি ওনাকে নিয়ে একদম গ্রামের বাড়ি চলে যাবেন, কারণ ওনার যে অবস্থা উনি যে কোনো একটা দিন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঢাকায় রাখারও দরকার নেই। যাই হোক আমার মা বাবার সঙ্গে গ্রামে থাকে, আমরা মহাখালীতে থাকি। আমার নানার বাড়িতে। এই মোমেন্ট আমি একটু জানতে চাচ্ছি এই কারণে যে ক্যান্সারের একটা পেশেন্ট একটা বাড়িতে থাকা মানে ওই বাড়ির এনভায়রনমেন্ট যে কতটা টাফ হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, কতটা কষ্টের হতে পারে। প্রিয় শ্রোতা যাদের হয়নি আল্লাহ মাফ করুক, ইভেন ইউ ক্যান ইমাজিন। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনাদের বাবা যখন এরকম অসুস্থ তখন কি আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনার বাবার জন্য আপনাদের কিছুই করার নেই এবং একটা সময় বাবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে? এই ফিলটা কি হতো? আমরা একদম শেষে, কারণ তখন আমার বাবা উনি পলিটিক্স করতেন। তো আমার বাবাকে যে কেউ যদি দেখতো বলতো যে উনি ডিফেন্সের হাই লেভেলের কোন অফিসার। তো আমার বাবা যখন ক্যান্সারটা একদম গাঢ় হয়ে ধরা পড়ে, আস্তে 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 আমরা দেখি যে আমার বাবার সেই বডি ফিটনেস আর নেই। তা হাত পা দেখে তখন খুব কান্না পেত আমাদের। তো যাই হোক আমার বাবা শেষ পর্যন্ত 2000 সেপ্টেম্বরের 5 তারিখে মারা যায়। আমাদের বাড়ির পেছনে বাবাকে কবর দেওয়া হয়েছে কাঁঠাল গাছের তলায়। আমার বাবা একটা গাছ ছিল, বছরে 4টা কাঁঠাল ধরতো। বাবা খুব শখ করে গাছ, এটা ইন্ডিয়া থেকে উনি কিনে আনছিল গাছটা। 4টা বেশি কখনোই গাছে কাঁঠাল ধরে নাই, এখনো না। ওই 4টা কাঁঠাল এখনো ধরে। আর ওই কাঁঠালগুলো আমাকে খেতে পারি না। এটা যখন কাঁঠালটা পাকে তখন এটা নষ্ট হয়ে যায়। একটা ব্যাপার যেটা আমার বাবা যখন মাটি দিয়ে আমার বাসায় চলে আসি, 3-4 দিন বাবা মিলাদ পড়ানোর পর থেকে আমরা যেটা দেখি, আমার বাবার যে ভাইরা ছিলেন আমার চাচারা, তারা কেউ আমাদের সঙ্গে কথা বলতো না, কেমন যেন ব্যবহার করতো আমাদের সঙ্গে। তো যাই হোক ওই মুহূর্তে আমার নানুরা আমাদেরকে ঢাকা নিয়ে আসে। নানা বাড়িতে থাকে, এখান থেকে নানা ফ্যামিলিতে থাকে, নানা ফ্যামিলিতে চলতে থাকি। তো এক সময় যেটা নিজে থেকে কিছু করার জন্য চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য, যে আমি কিছু করি। তো ওই সময়টা থেকে 2003-এর কথা, আমি চাকরি খুঁজতে শুরু করি আমার জন্য। কয়েক জায়গায় আমি চাকরির জন্য যাই, কয়েকটা শোরুমে যাই, তখন আমাকে কেউ চাকরি দেয় না, সবাই বলে মেয়েটা ছোট। আমাদের বাসায় ভাড়া থাকতেন একটা আন্টি, তো মুন্নি আমাকে বলে একটা কাজ করতে পারেন, আপনার নানিকে বা আপনার মামাদেরকে বলবেন না, আমি একটা চাকরি নিয়ে দেবো আপনাকে। হ্যাঁ বলেন, তাহলে বলবো না। আমি কোথায়? গার্মেন্টস এর। তো পরের দিন আন্টি আমি করবো, আপনি আমাকে নিয়ে চলেন। ঠিক আছে কালকে সকালে আপনি আমার সঙ্গে যাবেন। তো আমি আন্টির সঙ্গে চাকরিতে যাই, ওখানে আমার চাকরি হয়, যে একটা পোস্ট ছিল হেল্পার। তো ওইখানে আমি চাকরি করি। কিসের হেল্পার এটা? এটা ছিল যে একটা মেয়ে মেশিনে কাজ করবে, ওর সামনে আমি কাজ করব। আর আমি যেহেতু পড়ালেখা জানি, ওরা আমাকে ওই কাজগুলো করতে দেয় নাই। ওরা আমাকে যেটা দিত সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন নাম্বার ছিল কাপড়ের, এগুলো আমাকে মিলাইতে দিত। তো যাই হোক ওইখানে আমার চাকরি হয় 700 টাকা বেতন। চাকরি করতেছি, আমার মা 2-3 দিন ফলো করলো যে আমি সকালে যাই রাতে আসি, এই তো চাকরিটা কি রে, আমাকে একটু বল। তো বলে মা আমি তো দেখলাম কোথাও চাকরি পাই নাই, তো আন্টি আমাকে এটা নিয়ে দিছে, তোমরা কোনো রাগারাগি করো না, আমি করতে থাকি আর চাকরি একটা ভালো জায়গায় খুঁজতে থাকি। পর আমার মা একটু রাগারাগি করে, তারপর আমি বোঝানোর পরে মা আর কিছু বলে। আমার চাকরি করাটা কি দরকার ছিল এই সময়টাতে আপনাদের ফ্যামিলির জন্য? খুব বেশি দরকার ছিল। আচ্ছা।
থাকতো। তখন আপনার বয়স কত? 14-15 এরকম। 14-15 বছর বয়সে আপনি একটা হেল্পারি জব করছেন। হ্যাঁ, 700 টাকা বেতনে প্রতি মাসে। তো যাই হোক, ওইখানকার যারা আন্ডারে আমি কাজ করতাম, মঞ্জু মামা, তো উনি আমাকে একদিন বলতেছে যে তুমি তো লেখাপড়া জানো, তোমাকে আমি অন্য একটা কাজ শিখাই দেই, তুমি এই কাজটা করো, এটা করে তোমার স্যালারিও ভালো দেবে, তুমি ভালো চলতে পারো। কি কাজ? কোয়ালিটির কাজ, তোমাকে আমি সবকিছু শিখিয়ে দেবো। তো মঞ্জু মামা আমাকে সবকিছু শিখিয়ে দিল। তো একদিন হঠাৎ বলছে, রুমা তুমি কালকে ওই অফিসের লোক নিবে, আমাদের পাশে একটা গার্মেন্টস, তো তুমি ওই অফিসে গিয়ে ইন্টারভিউ দিবা, আমি এখানকার একজনকে বলে রাখছি তোমার কথা, তো তুমি যে তুমি কিবরিয়া, ওখানে ভাইয়া ছিল, কিবরিয়া ভাইয়া ছিল, তো বলে তুমি ওনাকে গিয়ে খোঁজ করবা, তো উনি তোমাকে নিয়ে যাবে। তো আমি গিয়ে সকালে গেটে গেলাম, গিয়ে বললাম যে কিবরিয়া ভাই, আমি মঞ্জু মামা আমাকে পাঠিয়েছে, তো উনি আমাকে নিয়ে গেলাম। হ্যাঁ আমি জানি। তো উনি ভিতরে নেওয়ার পরে যেটা হয় যে আমাকে এখানে ইন্টারভিউ নেয়, টিকে যায়। তো উনি আমাকে বললো যে ঠিক আছে, তোমাকে আমি প্রথম অবস্থায় 2200 টাকা স্যালারি দেবো, 2200 টাকা স্যালারি পাবা, 200 টাকা হাজিরা বোনাস পাবা, আর ওভারটাইম পাবা তুমি। তো আমি 700 টাকা থেকে 2200 টাকা স্যালারি, অনেক টাকা। তো এই চাকরিটা আমি করতে থাকি। প্রতি মাসে আমার 4500-5000 টাকাও স্যালারি ওঠে কোনো কোনো মাসে। আমাদের মধ্যে আর সংসার ওই অভাবটা নেই। এর মধ্যে যেটা, আমার বাবা মা যাওয়ার পর আমার ওই মিডিয়েটে যে বড় বোনটা ছিল সুমাপা, ওর বিয়ে হয়ে গেছে। আমাদের 3 জনের সংসার খুব ভালোই চলতেছে। তো যাই হোক, আমি আবার এখানে আরেকটা যেটা কাজ হলো, আমাদের অফিসে যে বাইং হাউস থেকে যে বায়ার গুলো আসতো, তো ওইখানকার এক ভদ্রলোক আমাকে বলছে যে রুমাপা তুমি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি আরেকটু ভালো কিছু চেষ্টা করতে পারেন। কি সেটা? আপনি যে কোনো একটা বাইং হাউসে আপনি কি একটু ট্রাই করে দেখতে পারেন। তো ওই ভাইয়াটা আবার আমাকে একদিন একটা অ্যাড্রেস দিল উত্তর একটা বাইং হাউসে, বলছে আপনি এখানে যান, এখানে একজন ব্যাংক কিউসি নিবে, আপনি ওইখানে গিয়ে একটু ট্রাই করে দেখেন, আপনি টিকে যাবেন, যেহেতু আপনার সব কাজ জানা আছে, বোঝা আছে। তো যাই হোক, আমি ওই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি মহাখালী থেকে আমার বাসা থেকে বের হই। এটা ছিল 2003 সেপ্টেম্বরে। সকালে বের হয়ে আমি বাসে উঠি। বাসে উঠে আমাদের গাড়িটা খিলক্ষেত ফ্লাইওভার এখানে যখন যায়, তখন গাড়িটা নষ্ট হয়ে যায়। মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত আমার পাশে একটা মেয়ে বসা ছিল, ও মেয়েটার সঙ্গে আমি কথা বলতে বলতে আসি। আমরা এখানে দাঁড়াচ্ছি, আরেকটা গাড়ি এলে আমরা গাড়িতে উঠবো। তো ওই মুহূর্তে যেটা হয়, 2টা গাড়ি, আমি দেখতেছি যে 2টা গাড়ি আসতেছে, একটা ওভারটেক করবে। তো পেছনে যে গাড়িটা ছিল, ওই গাড়িটা সামনের গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে আমাদের পাশে আমরা যারা দাঁড়ানো ছিলাম তাদের সবাইকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গেল। এক ধরনের একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সাথে যে মেয়েটা ছিল, তো ওই মেয়েটাকে দেখলাম যে মেয়েটা ওইখানেই নাই, ও মারা গেছে। তো যখন দেখলাম যে মেয়েটা মারা গেছে, তখন আমার আর জ্ঞান নেই, আমি আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, ওইখান থেকে আরেকটা যেটা হলো, আমার তখন মাথার চুল ছিল খুব অনেক বড় একটা খোপা হতো মাথায়। আমার মাথার খোপাটা খুলে গিয়ে রাস্তায় ছড়ায় যায়। তো খোপাটা খুলে রাস্তায় ছড়া যায়, তখন আরেকটা মাইক্রোবাস চাকার সাথে আমার চুলটা পেঁচায় যায়। ও আবার আমাকে খিলক্ষেত থেকে আপনার জসীমুদ্দি রোড পর্যন্ত টেনে নিয়ে যায়। যখন জসীমুদ্দি রোডে এখানে যায়, ক্রসিং এর আগে র্যাব অফিসের সামনে, তো ওইখানকার কয়েকজন ডিউটিরত র্যাব আর পুলিশ, ওরা আমাকে বের করে, দেখে যে গাড়ির ভেতরে 2 দিকে আমি বাড়ি খাচ্ছি, চাকার 2 সাইডে বাড়ি খাচ্ছি। আপনার তো স্ম্যাশ হয়ে যাওয়ার কথা, ব্লেন্ড হয়ে যাওয়ার কথা, একদমই অবস্থা। তো যাই হোক, ওরা আমাকে ওইখান থেকে কেটে কেটে বের করে ওরা আমাকে ঢাকা মেডিকেলে দিয়ে দেয়। বাসায় 4 দিন যায় না। আমার মা তো খুব টেনশন, এখানে আমি 1 রাত কোথাও বাইরে থাকি, আপনার সাথে যোগাযোগ নেই, ফোন তখন তো ফোন ইউজ করি না। তো 4 দিন পরে যেটা হয় যে একটা পত্রিকাতে একটা অ্যাড দেয়, আপনার নিখোঁজ না, আমি যে হসপিটাল থেকে ওরা একটা অ্যাড দেয় পত্রিকাতে। তো ওইখানে আমার চেহারা যে অবস্থাটা ছিল, ওইটা দেখে কেউ বোঝার মতো না যেটা আমি। আমার মা বারবার আর কি করতেছে যে মেয়েটাকে খোঁজ নেওয়ার দরকার। তো ওই মুহূর্তে নাকি আমার 4 দিনের মধ্যে আমার নাকি একদিন সেন্স আসে একটু। তো আমি নাকি তখন আমার বাসার অ্যাড্রেস বলি ডক্টরের কাছে। তো তখন ওই 4 দিন পরে ওরা যেটা করলো, 2 জন মহিলা পাঠাইছে আমাদের বাসায় মহাখালীতে। তো ওরা বললো যে এটা কি রুমাদের বাড়ি? আমাদের বাড়ি থেকে বলছে হ্যাঁ। ও আজকে 4 দিন ঢাকা মেডিকেলে পড়ে আছে রোড অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওইখানে গিয়ে দেখে যে হ্যাঁ ঠিক আমি ওইভাবে বারান্দায় পড়ে আছে, আমাকে বারান্দায় এক কর্নার ফেলে রাখছে। আমার দেখে চেনার মতো নাই, আমার বাম সাইড সম্পূর্ণটাই ঝসে গেছে রোডের ইয়েতে, মাথা থেকে পা পর্যন্ত আমার সম্পূর্ণটাই একদম থেতলে গেছে। ওইখান থেকে আমার মা আমাকে বাসায় নিয়ে আসার পর আমি বাসায় ছিলাম কয়েকদিন থাকার পর আমার গায়ের মাংসতে একটা পচন ধরে যায়।
খুব বিশ্রী একটা গন্ধ বের হতে থাকে, একটা পানি পড়তে থাকে। তো তখন আর কি আমাকে আবার মেডিকেলে নিয়ে ভর্তি করে আমার মা উত্তরাতে। এখানে আমি ছিলাম 9 মাস 27 দিন। আমার ফেসে 2টা সার্জারি করা হয় এবং আমার পায়ে 3টা সার্জারি করা হয়। তো যখন 9 মাস পর যখন আমি হসপিটাল থেকে বাসায় চলে আসি, তো বাসায় এসে আমি আরো 1 বছর হাঁটতে পারি না। ওকে। এর মধ্যে যেটা হয়, আমার মা, আমি, আমার ভাই নানা বাড়ির ফ্যামিলিতে থাকি, টুটকাট কথা শুনতে হয়, কারণ তখন আমার মা বিয়ে করে ফেলছে, মামি আছে বাসায়। এক ধরনের অবহেলিত আপনার ফ্যামিলিতে। আমার এটা খুব খারাপ লাগতো। আপনাদের তো উত্তরাতে বাড়ি ছিল, তাই না? হ্যাঁ, এখানে বাড়িটার মধ্যে যেটা হয়, আমার বাবা যখন মারা যান, আমার বাবার একটা লোন ছিল ব্যাংকে, ওই লোনের কারণে আপনাদের বাড়িটা খোয়াতে হয়েছে। হ্যাঁ। ওহো। তারপর তখন থেকে আমি চাকরির জন্য চেষ্টা করি আবার। তো এরকম করতে করতে একদিন এই পত্রিকাতে একটা অ্যাড আসে, যেটা তো যাই হোক আমি ওইখানে যাই সিভি নিয়ে। তো যাওয়ার পর ইন্টারভিউ যখন আমাকে ডাকে, আমি তো একদম খুব নার্ভাস ছিলাম, চাকরিটা হয় কি না হয় আল্লাহ জানে। তো যাই হোক, সব থেকে মজার ব্যাপার যেটা হলো যে অটোমেটিক ওইখানে প্রায় 200 ছেলে মেয়ে ছিলাম আমরা, ওইখান থেকে 30 জন ছেলে মেয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আমি একজন, আমি টিকে গেছি। তো যাই হোক, আমার জব হলো, আমি এখানে ডিউটি করি। জব চলাকালীন সময় আমাদের অফিসিয়াল একটা প্রবলেমের জন্য 2 মাস আমাদের ডিপার্টমেন্ট অফ থাকে। তো ওই 2 মাস আমরা কেউ আর অফিসে যাই না, বাসায় থাকি। তো আমি বাসায় থেকে কি করব, তো ভাবলাম যে হয়তো বা ছোটখাটো যে এনজিও গুলো থাকে, আমি এখানে কাজ করতে পারি ঘরে বসে না থেকে। তো আমি একটা এনজিওতে যখন জব নেই, আমি 2 মাস এখানে কাজ করি। সালটা ছিল 2006 নভেম্বর ডিসেম্বর। তখন দেখলাম যে আমাদের অফিসের ওই যেটা বন্ধ হয়েছিল প্রবলেমের জন্য, ওটা 2 মাস না, ওটা 3-4 মাস সময় লাগবে। তো আমি এখান থেকে চাকরিটা ছাইনি। তো যেটা হয়, যেটা এর মধ্যে আমার বড় বোন আবার আমাদের কাছে চলে আসে, ওর ফ্যামিলির একটা প্রবলেম। বড় বোন মানে আপনার 30 মিনিটে যেটা বড়? হ্যাঁ, ও সুমাপা। তোর মেয়ে নিয়ে আমাদের এখানে চলে আসে, আমরা 2 বোন, মা, ভাই, 4 জনের সংসার। ওর একটা মেয়েও ছিল? হ্যাঁ, ওর একটা মেয়ে ছিল। তো মানে ফ্যামিলিটাকে আপনিই দেখতেন এক করতে বলা যায়? তখন আমি দেখতাম ফ্যামিলি। আপনার ছোট ভাইটা তখনও কিছু করে না? তো যাই হোক, আমার বোন বলে, দেখ আমি বাসায় বসে কি করবো, তাছাড়া আমিও একটা জব নেই। তো আমাদের বাসায় এখানে একটা এনজিও ছিল, তো একদিন ওই এনজিওতে সিবি অ্যাপ্লাই করলো, ওকে ইন্টারভিউতে ডাকে। তো ইন্টারভিউ দেওয়ার পর ওনারা ভেতরে আর কি একজন রেফারেন্স চায়, আমার বোনের তো এটা ছিল না। তো ইন্টারভিউ শেষ করে ওইখান থেকে বের হয়ে আসতেছে অফিস থেকে, ওইখানেই একজন লোকের সঙ্গে পরিচয় হয়, ভদ্রলোকের নাম সবুজ। তো যাই হোক, ওইখানে আমার বোনের সঙ্গে কথা হয় যে কি ব্যাপার কি ব্যাপার, আমি এখানে চাকরির জন্য আসছি। তো যেসব থাকেন কোথায়, যে আপনাকে খুব চেনা চেনা মনে বললো, আমাদের বাড়ি মহল্লাতে। তো যাপা আমি ওইখানেই ভাড়া থাকি। আমার কি বলছে এটা, আপনার বোন বলছে তাকে? না, সবুজ সাহেব আমার বোনকে বলতেছে। ওকে। সবুজ সাহেবের সাথে রিলেশনটা কি? মানে অফিস থেকে ও ইন্টারভিউ দিতে গেছে, ওই অফিসেই সবুজ কাজ করে? হ্যাঁ, ওই অফিসে ও কাজ করে। ওইখান থেকে আমার বোনের সঙ্গে পরিচয়। তো একদিন সকালে আমার ভাগ্নি আমাদের পাশের বাড়ির 2টা বাচ্চার সঙ্গে খেলা করতেছে রাস্তায়। তো আমি আমার ভাগ্নিকে নিয়ে দাঁড়ায় আছি আমাদের বাড়ির গেটের সামনে। ওই লোক অফিসে যাবে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে। আর কি, সে আমাকে দেখলো, দেখে আমার বোন মনে করে সে আমাকে বলছে, আপা ভালো আছেন? টুইনদের ক্ষেত্রে ঝামেলাটা হয়, হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। ভাইয়া আপনি ভুল করতেছেন। ভুল করতেছেন? হ্যাঁ, আপনি সম্ভবত আমার বড় বোনকে চেনেন, আমাকে চেনেন না। আপনি দাঁড়ান, আমার বোনকে আমি ডেকে দিচ্ছি। আমি আমার বোনকে ডেকে দিলাম। তো যাক, আমার ওদিন চলে গেল উনি অফিসে। তার 2-3 দিন পরে আমার বোনের ওই ইন্টারভিউর জন্য আবার ডাকলো, যে ভেতরে একজন রেফারেন্স লাগবে যার। তো সবুজ সাহেব আমার বোনের রেফারেন্স হয়, যে আপনি ভেতরে যদি কাউকে চায় আপনি আমার নামটা বলেন আর আমার ফোন নাম্বার দেন, তাহলে আমাকেই ডাকবে। ওনার ফোন নাম্বারটা দিয়ে আসে আমার বোন। তো ওই থেকে আর কি আমার বোনের সঙ্গে তার কথা হয়। সে যখনই আমাদের বাড়ির সামনে দিয়ে যেত, আমার বোনের সঙ্গে কথা বলে যেত। তো একদিন সকালে সে আমাকে দেখছে, তো উনি আমাকে দেখে বললো কি যে একটু আপাকে ডেকে দিবেন, আমি কথা বলবো। তো আমি আমার বোনকে ডেকে দিয়েছি। আমার বোনকে বললাম যে আপা আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলেন? কাপা আমি এখন বলবো না, অফিসের তারা, আমি রাতে বাড়ি ফেরার পথে আপনার সঙ্গে দেখা করে যাব। তো ওই দিনই রাত 11টা বাজে সে আমাদের বাসায় আবার আসছে। তো আমাকে বলছে যে তুমি সুমাপা না ওনার বোন? যে আমি সুমাপা না, আমি আপার বোন। দান আমি আপাকে ডেকে দিচ্ছি। তো আমি ওনাকে দেখছি ওই সকালে একবার, আর আরেকদিন রাতে যখন ওনার অফিস থেকে বাসায় যে আমার বোনের সঙ্গে দেখা করতে আসে, তখন একদিন রাতে দেখছি খুব অন্ধকারে, কারেন্ট ছিল না আমাদের বাড়িতে ওই দিন। উনি যখন যায় তখন কারেন্ট আসছে। তো আমি পেছনের সাইডটা দেখছি আমি ওনার, আর ছায়াটা দেখা হয় আমার।
তো যাই হোক, উনি ওই দিন আমার বাসায় যেটা আমার বোনকে বলেন, সেটা হচ্ছে আমার বোনকে বলছে যে আপা আপনি তো এখানে ব্যাচেলার থাকি, তো আমার বাড়িতে থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখতেছে আমার ফ্যামিলি থেকে, এবং আমার বাবা মা বলে দিচ্ছে তুমি ঢাকায় কোনো মেয়ে পছন্দ হলে তুমি বিয়ে করতে পারো, সমস্যা নাই। তো আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, আপনারা আবার বলেন তাহলে আমি বিয়ে করতে চাই। সবুজ বোন বলতে দেখেন আমার ফ্যামিলি তো গার্জিয়ান আছে, আমি সঙ্গে কথা বলি, আপনি কথা বলেন, কথা বলে 7 দিন পর আপনি আমাকে জানান। আচ্ছা আচ্ছা। আমার বোন বাসায় বিয়ের কথা তোলে, যখন আমার মা আমাকে বিয়ের কথা বলছে, আমি বলছি মা আমি ছেলেকে বিয়ে করবো না। কেন তুমি বিয়ে করবে না? মামা একটা সমস্যা আছে। কি? মা যেটা দেখতে হয়তো শর্ট, আমার কাছে ভালো লাগে নাই। আমার আবার একটা যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট লাইফে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করি নাই, বাট যখন থেকে আমি এই লাইফটা বুঝি তখন থেকে আমি আমার নিজের মনে মনে আমি একটা ছেলেকে আমি নিজে কল্পনা করে রাখছি যে আমি যদি এরকম একটা ছেলে আমি কখনো পাই তাকে আমি বিয়ে করব, বাট আমি তার আগে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করবো না। এরকম একটা প্ল্যান আপনার মাথার মধ্যে সবসময় এটা আমার ইয়াতে ছিল। তো আমি সবসময় কল্পনা করতাম যে আমি যাকেই বিয়ে করি না কেন সে দেখতে খুব সুন্দর হবে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই বোধহয় জিনিসটা থাকে। হ্যাঁ, সে দেখতে খুবই সুন্দর একটা মানুষ হবে, চুলগুলো থাকবে খুব ঝরঝরা। ঝরঝরা মানে কি? মানে একদম ঝরঝরা থাকবে, মাথায় উড়বে, খুব ঘন চুল থাকবে মাথায়, ঠোঁট সে কোনো নেশা পানি করবে না, সিগারেট খাবে না, ঠোঁটগুলো খুব সুন্দর থাকবে, ওকে, নিট এন্ড ক্লিন থাকবে আর কি। যারা সাধারণত স্মোক করেন যেসব ছেলেরা, আমি ঠিক জানি না, এক ধরনের গল্প এরকম শোনা যায় যে স্মোক না করলে নাকি স্মার্ট হওয়া যায় না, হোয়াট এভার, আমি জানি না ফিলটা কে কবে নাগাদ দিয়েছিল, কিন্তু স্মোক করলে আর অনেক সময় লিপে এই জাতীয় সমস্যাগুলো হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। ওকে, হ্যাঁ, তো আপনি বলছিলেন যে পরিষ্কার থাকে, তারপর যাই হোক আর কি লাগে? আমরা জানি একটা মেয়ের কাছ থেকে একটা ছেলেকে কিভাবে চিন্তা করে, খুব হাস্যোজ্জ্বল হবে, লাইক সালমান খান। আর সব থেকে যেটা সে মিনিমাম 5 ফিট 10 থেকে 8 হবে। মাই গড, আমি কোন কারখানা আছে, মানে মানুষ বানানোর কোন কারখানা যেখানে পিটিয়ে পুটিয়ে মোটামুটি লম্বা করে বানানো যায়, রেডিমেড? প্রত্যেকটা মানুষের মনেই না এরকম ইমাজিনেশনের জায়গা থেকে এইরকম একটা অবয়ব থাকে। যখন একটা ছেলে একটা মেয়েকে চিন্তা করেন ঠিক একইভাবেই এরকম সুন্দর করেই চিন্তা করেন, এবং একইভাবে মেয়ে একটা ছেলেকে চিন্তা করে ঠিক একইভাবেই চিন্তা করে। যাই হোক, আপনার সেই চিন্তাধারার সাথে কতটা সবুজ মেলে এটাই হচ্ছে প্রশ্ন আর কি। তো আমি আবার এভাবে কল্পনা করতাম এজন্য, কারণ আমাদের ফ্যামিলিতে অ্যাফেয়ার যে বিয়েটা এটা কেউ মেনে নেয় না। আমার ইয়ে ছিল যে আমি কারোর সঙ্গে অ্যাফেয়ারও করবো না, আর আমার ওই হেডেকটা মাথায় থাকবে না। তো যাই হোক, আমার মা বোন তো আমার ফ্যামিলিকে বললো, আমার মামা রাজি না। তো আমার মা নানা বলছে দেখ ছেলেটা খুবই ভালো, তোর আগে একবার দেখে তারপর সিদ্ধান্ত নেই যে বিয়ে দিবি কি দিবি না, দেখলে তো বিয়ে হয় না। ওকে। তো যাই হোক, আমার মামা ছেলেটাকে দেখলো, সে দেখার পরও সে না, সে পরিবার থেকে না, ও সব দিকে ফিট ছেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, 3 ভাই শিক্ষক, ও ডিগ্রি কমপ্লিট করছে, ভালো একটা জব করে। তারপর আমার মামা রাজি না, কেউ রাজি শুধু আমার মা বোন আমার বড় নানু। জি, আপনার ব্যাপারটা কি ছিল? আমি তো না, আমি ওই যে রাতে অন্ধকারে দেখছি। রাতের অন্ধকারে দেখেছেন, আপনার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? কারণ আপনার ইমাজিনেশনের সাথে মিলে না, ছেলেটা মিলে। তো যাই হোক 2-3 দিন পরে আর কেউ আমার বোনকে ছোট্ট একটা কাগজে ওর ফোন নাম্বারটা লিখে দিয়ে গেল, বলে আপা রুমাকে বলবেন আমাকে একটু ফোন করার জন্য। তো আমি ফোন করবো না, মা দেখলে তো বিয়ে হয় না, দেখলে তো তুই কথা বল লোকটার সঙ্গে। তো যাই হোক ভদ্রতা স্বরূপ তাকে আমি ফোন করলাম, ভাইয়া কেমন আছেন, সালাম দিলাম। বলার পর সে বলে যে আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, তো ফোনে বলতে যাচ্ছি না, আমি আপনার সঙ্গে দেখা করে বলবো। সময়টা ফিক্সড করলাম শুক্রবার বিকেল 3টায়। ওকে। আমাদের এখানে একটা ভার্সিটি আছে, ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো, উনি ওইখান থেকে আমাকে নিয়ে যাবেন। তো ব্যাপার যেটা হয় যে আমি গিয়ে দেখি যে ওইখানে অলরেডি একজন ভদ্রলোক দাঁড়ায় আছেন। আপনি এর আগে তো দেখেননি? না, ওকে আমি তো ওইভাবে দেখি নাই, ভদ্রলোক আসতেছে না। তার আগে যেটা আমার থেকে ঠিক 10 গজ কি 15 গজ দূরে একটা লোক দাঁড়ানো। তো লোকটাকে আমি খুব দেখতেছি, একদম সরাসরি দেখতেছি না, একটু চোখ বাঁকা করে দেখতেছি। মনে মনে বললাম যে আমার মাকে এমন একটা ছেলে দেখতে পায় না আমার জন্য, খুব সুন্দর একটা ছেলে। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটাকে আপনার পছন্দ হয়ে গিয়েছে? আচ্ছা, আমি যা চিন্তা করি তার সঙ্গে মিলে গেছে। ওকে, ওরকমই সে দেখতে। ওকে, সে কালো একটা ব্লেজার পরা, লেমন কালার টি শার্ট। তো 20 মিনিট পর যখন আমি সবুজ সাহেবকে ফোন দিলাম যে ভাইয়া আমি কি চলে যাব না দাঁড়ায় থাকবো, আমি দাঁড়াইতে পারতেছি না, খুব বিরক্ত লাগতেছে। তো উনি আমাকে বললো কি যে আমি তো দাঁড়াইয়া আছি। আচ্ছা, আপনি কোথায় দাঁড়ায় আছেন? আমি তো আপনার পাশে। কই, আমার তো কেউ না, আমি একা দাঁড়ানো। আপনি যাকে দেখতেছেন আমি সেই সবুজ। মানে ওই কোট পরা লেমন কালারের, ওটাই সবুজ।
এখানে একটা ডিলেমা তৈরি হয়ে গেল। আপনি ফার্স্ট মিট করলেন তো আপনার ওই যে বোনের মেয়ের সাথে খেলতেছিলেন বা কোন একটা কিছু তো দাঁড়িয়েছিলেন, ওই সময় সমস্যা আসলো? আমি তখন বুঝতে পারিনি, এই জন্য শীতের সকাল ছিল তো, গলায় মাফলার ছিল, কান মুখ সম্পূর্ণ ঢাকা ছিল। ওকে, সো আপনি ওনাকে ভালো করে আমি দেখেন নাই। নেক্সট টাইম যখন তাকে দেখলেন আপনি রাতের আধারে আমাদের বাড়ি থেকে এসে বের হয়ে যাচ্ছে, ওই সময় কারেন্ট আসছে, তা আমি পেছনের সাইড, তো ওর যে ছায়াটা, ওই ছায়াটা আমি দেখছি। মানে ওই সময়টাতে কি দাঁড়ালো? মনে হচ্ছিল খাটো খুঁটা বা আপনার চেহারের সাথে ম্যাচ করে, চেহারের সঙ্গে ম্যাচ হয়নি। থার্ড ডে তে এসে আপনি যেভাবে চিন্তা করছিলেন, যেরকম ভাবে আপনার একটা ছেলেকে মানে স্বপ্নের পুরুষকে চিন্তা করেন, সেভাবে ম্যাচ হয়ে গেল এবং আপনি তাকেই চিন্তা করছিলেন যে এই ছেলেটিকেই তো আমার মা দেখতে পারতো, কিন্তু পরবর্তী দিকে দেখলেন যে এই ছেলেটি হচ্ছে সেই ছেলে। তো যাই হোক, ও এখান থেকে একটা সিএনজি নিলাম, আমরা একটা সিএনজি নিলাম, নিয়ে গিয়ে চন্দ্রিমাতে বসলাম, ওখানে গিয়ে কথা বললাম। তো ফার্স্টে আমি ওনাকে একটা কথা বলিনি, তুমি দেখেন আপনি যদি আমাকে বিয়ে করেন, আগে একটা কথা শুনে রাখা ভালো। কি বলো? সমস্যা নেই। তাহলে দেখেন, আমাকে যে বিয়ে করবেন, আমার মার কিন্তু কিচ্ছু নাই। বিয়ে করার পরে কখনো বলতে পারবেন না যে আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা আনবো ওইটা আনবো, বা আমাদের বাড়ি থেকে যে আপনাকে যৌতুক দিবে, এটাও আমার মা পারবে না। হ্যাঁ, এটা পারবে যে আপনি তার মেয়ের জামাই, যতটুকু সমাদর করার দরকার বা আপনার সম্মান যতটুকু রাখার দরকার আমার ফ্যামিলি তা করবে। ওকে। তো ও আমাকে বলছে, না আমার কোনো সমস্যা না, আমরা এটাই চাইছি যে মেয়ের ফ্যামিলিটা ভালো হয়। তো আপনাদের ফ্যামিলি দেখে আমার ভালো লাগছে, তোমাকে দেখো আমার খুব ভালো লাগছে। ও আমাকে একটা কথা বললো, সেটা আমার একটা অ্যাফেয়ার ছিল। ওই ছেলেটা বলছে আপনাকে? সবুজ বাইরে কোথাও না, মামাতো বোনের সঙ্গে। ওকে। ওর নাম ফারহানা। তো উনি আমাকে বললো যে আমাদের অ্যাফেয়ার ছিল, বাট 1 বছর হয় আমার সঙ্গে ওর কোনো রিলেশন নাই, তুমি যদি আবার বিয়ের পরে ভুল না বুঝো, তোমাকে আমি আগে বলে নিলাম। তা আমি বলছি ঠিক আছে, একটা ছেলে মানুষের লাইফে তো অ্যাফেয়ার থাকতেই পারে, স্বাভাবিক সেটা। তবে আমি আপনাকে এটা বলবো, যদি আপনি আমাকে বিয়ে করেন, বিয়ের পরের জন্য আমি এর কোনো প্রভাব আপনার মধ্যে না দেখি, তাছাড়া আমার আর ওদিকে কোনো প্রকার কোনো যোগাযোগ নেই। সবুজ বললো আপনাকে? হ্যাঁ, এদিকে নিশ্চিত থাকতে পারো। তো যাই হোক, আমাদের কথা ওই পর্যন্ত শেষ করলাম। তো 1 সপ্তাহ পরে আমাদের ফ্যামিলি থেকে যেটা বলার কথা, এখন অপেক্ষা ওইটার, যে আমার ফ্যামিলি থেকে কি বলে। এবং আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলি ইয়েস বলে দেখে? হ্যাঁ, তখন আমি চাচ্ছি। তখন মামি বলে যে কি ছেলে পছন্দ হয়েছে, তো মামিকে সরাসরি কিছু বলতে পারতেছি না, তা বলে তোমাদের ইচ্ছা। কত সালের ঘটনা এটা? এটা 2007-এ। 2007-এর। মামিকে আমি এভাবে বললাম যে তোমরা যদি এখন বিয়ে দাও তাহলে তাড়াতাড়ি দিও। তো 7 দিন পরে আমার বোনকেও ফোন দিল যে আপা, আমি তো একটা প্রস্তাব আপনাদেরকে দিছি, তো আপনাদের 7 দিন পর জানানোর কথা, আপনারা এখন কি বলেন, আমি কি আমার ফ্যামিলিকে আসতে বলবো? তো আমার বোন বলল যে না ভাই, আপনার ফ্যামিলিকে বলতে হবে না, আমাদের বাড়ি থেকে কেউ রাজি না এত দূরে বিয়ে দেওয়াটা। ওকে বলে দিল, অফিসে চলে গেল। আমি আমার অফিসে, ও অফিসে গিয়ে যেটা করলো, দুপুরে আমাকে একটা ফোন দিল। আচ্ছা। তো আমাকে বললো, তুমি 5টায় ছুটি হওয়ার পরে তুমি একটা কাজ করো, তুমি মালিবাগ মোড় যেটা, তুমি মোড়ে দাঁড়ানো থাকবা, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। এসে অফিস থেকে বের হয়ে গিয়ে দেখি যে উনিও এখানে দাঁড়ায় আছে। তো আমি এখানে গেলাম, দেখি মুখ কেমন একটু কালো কালো, অন্য মানুষ করছে। এতক্ষণ দাঁড়িয়ে রেখেছেন কালো কালো। যাই হোক, হয়তো অন্য প্রসঙ্গ ছিল আর কি। তো একটা রিক্সা নিয়ে আমরা আবার চন্দ্রিমার দিকে গেলাম। তো সে আমাকে বলতেছে যে আচ্ছা রুমা, যদি তোমার ফ্যামিলি আমাকে না করে তুমি কি করবা? অনেকক্ষণ পর দেখেন, যদি আমার ফ্যামিলি আপনাকে না করে, আমার পক্ষে সম্ভব না বিয়ে করা, কারণ যেহেতু আমার বাবা নাই, আমার গার্জিয়ান, আমার ফ্যামিলি এখন যারা আছে তারাই, তাদের মতের বাহিরে আমি বিয়ে করবো না। তাই আছে? হ্যাঁ। তুমি সত্যি করবো? না। আমার ফ্যামিলি আপনাকে কি বলছে আমাকে একটু বলেন তো। তোমার ফ্যামিলি আমাকে না করে দিছে, তোমাকে বিয়ে দিবে না। ওহো। তা আমারও তখন মনটা একটু খারাপ হয়ে গেছে। স্বল্প সময়ে প্রচন্ড ক্লাইম্যাক্স। ও ধর্মস্থ, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? না, আমি তোমাকে বিয়ে করবো। দেখেন, আমি তো আমার ফ্যামিলি বাইরে কিছু করতে পারবো না। তো এই মুহূর্তে ও কি করলো, ও উঠে গিয়ে ও দৌড় দিয়ে একটা গাড়ি নিচে পড়ে যাবে। তো আল্লাহর রহমত, এখানে একটা সার্জন ছিল, ওই ভদ্রলোক তার শার্টের কলার খেয়ে ধরছে। এত শর্ট টাইমে এরকম এফেক্টেড হয়ে গিয়েছে আপনার প্রতি? সে দৌড় দিয়ে গাড়ির নিচে চলে গাড়ির নিচে পড়ে যাবে। ওই লোকটাকে তো ধরে বললো কি যে ভাই দেখেন, ফ্যামিলি ব্যাপারগুলো রাস্তায় না আনাটা ভালো, আপনার বাসায় গিয়ে আপনাদের প্রবলেমটা। খুব ভালো একটা কথা বলেছে সার্জেন্ট, এবং এই সার্জেন্টের সাথে আমিও একটু গলা মেলাতে চাই। অনেক সময় আমরা বিশেষ করে এই অনভিপ্রেত ঘটনাগুলো দেখে থাকি, বিশেষ করে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছেন এখানে শুনছেন, আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, এটা আসলে শুধুমাত্র আপনাদেরকে না, এটা হয়ে থাকে ইভেন আমাদের ব্যক্তিগত জীবনেও। বিশেষ করে অনেক সময় দেখবেন যে রাস্তাঘাটে না আমরা এত বেশি সিন ক্রিয়েট করে ফেলি যে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে যায়, এবং এগুলো চারপাশে লোকজন দেখে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তো আমার মনে হয় কি যে
দুটো পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে রাগ যেটাতে হয় সে বিষয়টা রাস্তাঘাটে নিয়ে আলোচনা না করাটাই ভালো। আর একটা হতে পারে যদি আলোচনা করেন তাহলে মাথায় রাখা যে আপনারা এখন রাস্তার মধ্যে আছেন, পাবলিক প্লেসে আছেন, সুতরাং যাই করেন না কেন ওই সিন ক্রিয়েট লেভেলটাতে না যাওয়া, হুইচ ইজ রিয়েলি রিয়েলি হেটেবল, এবং এগুলো খুবই খারাপ লাগে, নিজেরাও কষ্ট পাবেন এবং পরবর্তীতে রাস্তাঘাটের মধ্যে কিন্তু ওই ছেলে মেয়ে থেকে শুরু করে এবারে সবাই থাকেন এবং খুবই অস্বস্তিকর। হ্যাঁ, আমি বেশ কয়েকটা এরকম দেখেছি, ঠাস ঠাস করে গালে জল লাগিয়ে দেয়। হ্যাঁ, দেখে আমি একদম গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আমি মনে করি দেখেন রাস্তাঘাটে কোনো সিনকেট করে না, আমার খুব ভয় লাগতেছে। তখন তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। তুমি ঠিক আছে, আপনি আমাকে একটা দিন সময় দেন। আচ্ছা, না একদিনও না, তুমি এখন কাজ অফিসে যাবা, আমি এখন বিয়ে করবো। আচ্ছা 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 ঠিক আছে ভাই, আপনি আমাকে আজকে রাত সময়টা দেন, আমি আজকে রাতের মধ্যে আপনাকে আমি রেজাল্ট জানাই দেবো আমি কি করব। আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমার মা বোনের সঙ্গে আমি একটু কথা বলি, অনেক কষ্টে আমি ওকে কনফেস করি। বাসায় আসার পর আমি আমার মাকে বললাম যে মা, সবুজ ভাইকে কি বলছো তোমরা? তোমার মা বলছে দেখ তোর নানি রাজি না, মামা রাজি না, আমি তো এখানে কিছু করতে পারবো না। এর মা যেটা প্রথম থেকেই বাধা, এটা না হওয়াটাই ভালো। তো আমি বলছি মা একটা কথা বল, রাগ করে না কি। আমি দেখো আমার যদি কপালে সুখ থাকে তোমরা কেউ আটকে রাখতে পারবো না, আর যদি আমার কপালে দুঃখ থাকে তোমরা কিন্তু কেউ সুখ দিতে পারবো না, যেটা আল্লাহ না দেয় কপালে। কি ব্যাপার, কি তুই কথা বললি কেন? আমি মা আজকে উনি এই কাজটা করতে গেছে, গায়ের নিচে পড়তে গেছে, আমি কি করব? তো আমার বোনকে বলছে দেখ ভালো মন্দ নিয়ে মানুষের জীবন, আমি একটা কাজ করি যে কি করবো না আমাকে এটা বলে দাও। তো মা বলো যে দেখ ঠিক আছে তুই একটা কাজ কর, তুই যদি ভালো মনে ছেলে এটা ভালো তাহলে তুই বিয়েটা কর, কারণ তোর কপালে যা আছে তাই হবে, তোকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক ও রাত 12টা বাজে আমাকে ফোন করছে। ফোন করার পরে আমি বললাম যে আমার মা বোন রাজি হয়েছে, আপনি বিয়ের যে কোনো একটা দিন ঠিক করেন। তো যে আমি কাল সকালে বিয়ে করবো। সকালে তো সম্ভব না, সকালে সম্ভব না, আপনি সন্ধ্যার সময়টা। এই ছেলেটা যে এত ক্রেজি হয়ে গেল, আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে কতদিনের সম্পর্ক এটা? মাত্র 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ না? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহের মধ্যে ছেলেটা এত ক্রেজি হয়ে গেছে আপনার উপরে? 1 সপ্তাহ। This is happening. Okay, তারপর? যাই হোক, তো পরের দিন সকালে আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে আমার এমডি স্যারকে বললাম আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি। ওকে আমি ফোন দিলাম যে আমি অফিস থেকে বের হচ্ছি, আপনি একটু মৌচাকে আসেন। জি। তো মৌচাকে আসলো। মৌচাকে আসার পরে আমরা ওর জন্য যে কেনাকাটা গুলো করার দরকার এগুলো আমি করে নিলাম, কিন্তু আমার জন্য আমি কোনো কেনাকাটা করি না। আমাকে আমার এক ভাবি ছিল, আমার খুব ভালো একটা ফ্রেন্ড আমার ভাবিটা, তো উনি আমার জন্য একটা বিয়ে শাড়ি কিনলো। জি। তো কেনাকাটা করে আমি আমার বাসায় চলে যাই, ও ওর বাসায় চলে যায়। আমাদের কথা সন্ধ্যায় আমরা একসাথে হব আমাদের বাড়ি থেকে। ওই সন্ধ্যায় বিয়েটাকে আপনারা ঠিক করে ফেলছেন? হ্যাঁ, ওদিন সন্ধ্যায় বিয়ে করছেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি সবাই জানে, কেনাকাটাও চলছে? সবুজের ফ্যামিলি কি জানে? তখন ও বলছে যে ও ফ্যামিলিতে বলছে, ওই মুহূর্তে ও আপনাকে বলেছে যে হ্যাঁ ওর ফ্যামিলিতেও বলা হয়েছে। হ্যাঁ, এটা বলছে। তো যাই হোক, সন্ধ্যায় আমরা বিয়ে করলাম মহাখালী কাজ অফিসে গিয়ে। আমার এক নানু ছিল, আমার বোন ছিল, আমরা 4 জন যাই এখানে। আমার 2টা আঙ্কেল ছিল, 6 জন ছিলাম। ওখানে আমাদের বিয়েটা হয়। সবুজের পক্ষ থেকে কে ছিল? ওর পক্ষ থেকেও কাউকে নেয় নাই। আপনারা জিজ্ঞেস করেননি? হ্যাঁ, আমার বোন জিজ্ঞেস করছে তোমার এখান থেকে কেউ আসে না কেন? তো বলছে আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, ওনার আমাদের আত্মীয়স্বজন কেউ আসার মতন এখন নাই। নোবডি? কেউই আসেনি? কেউ না। এবং ওই ছেলের পক্ষ থেকে কেউই না? কেউ না। তোমার ফ্রেন্ড সার্কেল কেউ না? ফ্রেন্ড সার্কেল কেউ না, মানে ও শুধু একা এসছে? ও একা আসছে। আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনারা এক ধরনের এসেন্স পেয়ে গিয়েছেন যে গল্পের মোড়টা আসলে কোন দিকে যাবে। তারপর আমি বলবো যে জীবনের গল্পে আজ করাটা খুবই মুশকিল, যে আসলে জীবনের গল্প কোন বাঁকে গিয়ে কোথায় থামে। আপনারা ওই ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন ওই মুহূর্তে? ফ্যামিলিতে কারা থাকে বা কি করে? আমার যখন আমাদের সঙ্গে ফ্যামিলি বিয়ের কথা ফ্যামিলিতে বলে, তখন আর কি আমার ফ্যামিলিতে খোঁজ নিয়েছে। ওর মামা, ওর ভাই, এরা সবাই মিরপুরে থাকে। মিরপুর 14 নম্বর আমার ভাসুর থাকেন, 10 নম্বর আমার শ্বশুর থাকেন, মামা শ্বশুর। এই খোঁজ খবর করে নিয়ে আছে। আমার ভাসুর ও যে অফিসে জব করতো আমাদের বাড়ির পাশে, ওই অফিসেই জব করেন। আর ও যে ডিপার্টমেন্টে জব করতো, ডিপার্টমেন্টের চিফ ছিলেন আমার ভাসুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের বিয়েটা হয় সন্ধ্যায়। তো বিয়ে হয়ে যখন আমরা কাজ অফিস থেকে বের হয়ে যাই, তখন আমাকে বলতেছে রুমা তুমি আপাদের সঙ্গে বাসায় চলে যাও, আমি বাসায় যাব না। আচ্ছা, কোথায় যাবেন? কারণ মিরপুর যাবো আমার ভাইয়ের বাসায়। আমার 2টা ভাস্তি আছে, তো ওরা আমাকে না দেখলে খুব কান্নাকাটি করে। আচ্ছা।
আমি আবার আমার নানুকে বললাম, জাপা এই ব্যাপার, উনি তো বাসায় যাবে না। তো আমার নানু যে এটা কি কথা, আজকে বিয়ে করলো, আজকে সে চলে যাবে বাসায়। আপনারা আপনাদের বাসায় নিয়ে আসতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমাদের বাসায়, কারণ ওই মধ্যে আমি তো কোনো বাসা নেই বা ও থাকে একটা মেসে থাকে। আপা বলছে যে আমি বাসায় গিয়ে জবাব দিব কি, যখন তোমার আমাকে জিজ্ঞেস করবে কি রে মেয়ে বিয়ে দিলি জামাই কই। তো এটা বলার পরে আমাদের বাসায় যায়, যাওয়ার পরে আমরা মোটামুটি সব আত্মীয় স্বজনই শুনে ফেলে যে রুমা বিয়ে করে ফেলছে। আচ্ছা। রাগ থাকা সত্ত্বেও আমার সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, আইসা সবাই ওকে দেখে, আমরা সবাই সালাম টালাম করি, আমার নানুকে মামি থেকে সালাম করে সবাই দোয়া করে আমাদেরকে। যাক ওই রাতে আমরা আমাদের বাসায় থাকি। একটা পর্যায়ে কথায় কথায় আমার মা বললো যে বাবা কোনোদিন আমার মেয়েকে তুমি ফেলো না, কারণ ওর কিন্তু বাবা নাই, এখন তুমি ওকে বিয়ে করছো, তুমি ওর সব। তখন আমার মাকে উত্তর দিল কি যে মা আমাদের ফ্যামিলিতে 2টা বিয়ে নেই কারো, আমাদের সবাই একটা করে বউ, আমারও বউ একটা, আপনি এটাই থাকতে পারেন। মানে সবুজ যাকে আপনি বিয়ে করলেন আপনার জামাই সেটা বললো, মাকে কথা বললো। তো আমার মা এই কথা শুনে খুব খুশি হলো। তো যাই হোক আমাদের বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের 5 দিন 6 দিন খুব ভালো সময় যাচ্ছে। এর মধ্যে একটা ব্যাপার যেটা আমি সব সময় চোখে কাজল পরি, খুব মোটা করে টান করে কাজল পরি। তো বিয়ের 2-3 দিন আমি কাজল পরি নাই। বিয়ের পরে একদিন সকালে আমাকে মুখে থেকে তাকায় আছে, তো বললাম যে কি ব্যাপার, কি দেখতেছো? আপনাদের ওখানে থাকতো ছেলেটা? হ্যাঁ, আমাদের বাসায় থাকতো। তো আমি কি দেখতেছি ভাবে, একটা ব্যাপার যেটা যে তোর মুখে একটা জিনিস নাই। আমার মুখে একটা জিনিস নাই, আমার মুখে এক্সট্রা কি আছে? একটা কাজ কর, তো তুই আয়নার সামনে দাঁড়া। আমি আয়নার সামনে দাঁড়া কি, আমার তো এক্সট্রা কিছু না। বিয়ের পর দিন থেকে সে আমাকে তুই করে বলে। আগে কি বলতো? আপনি? আগে তুমি বলতো। ওকে, তুই করে কেন বলতো? তুইটা নাকি এটা ওদের দেশের একটা আপন ভাষা। কোন দেশে ছিল? ওদের বাড়ি ছিল ফেনীতে। ফেনীতে? ওকে। তো ওদের এলাকায় নাকি বউকে সবাই তুই বলে ডাকে। হ্যাঁ, তো ইয়া তো আমাকে তুই বলে ডাকতো। আপনার অস্বস্তি লাগতো না? খুব বিরক্ত লাগতো। প্রথম কয়েকদিন খুব ঝগড়া করছি আমি। পরে আমার মামা যে নানুটা ছিল আমাদের বিয়েতে, উনি আর ওনার হাজবেন্ড ও আমার নানা ভাই, এরা দুজন আমাকে বোঝাইছে। আমার নানু যখন বুঝাইছে আমাকে তো আমি বুঝে নিছি, আমি আর মন খারাপ করি না। তো হয়েছে স্যার এখানে আমাদের আর বিয়ের পর দিন থেকেই ও খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতো। আমরা দুজন একসঙ্গে ঘুরতাম, আমাকে নিয়ে প্রতিদিন রাত্রে বের হতো ঘুরতে। চমৎকার। চল আমরা ঘুরে আসি। তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে দেখা যেত 2 ঘন্টা 3 ঘন্টা আমরা টোটাল ঢাকা শহরটা ঘুরতাম। মাঝে মধ্যে একটা চার দোকানে থামতাম, রাস্তায় দাঁড়ায় 2 কাপ চা খেতাম, আবার ঘুরতাম, আবার যেতাম ফুচকা, কোথায় ফুচকা গাড়িটা দেখলে ওইখানে আবার দাঁড়াতাম, ওইখানে আবার ফুচকা খেতাম। ওগুলো করতে 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 ঘুরে 2-3 ঘন্টা রাত্রে 12টা 1টা দিকে দুজন বাসায় ফিরতাম। তো যেটা ওই আয়নার সামনে দাঁড়ানোর পরে ও আমাকে বলছে যে তুমি কাজল পড়ো না। আমি না তুই কাজল পড়ি নাই। দেখ এই জন্যই তোকে মরা মরা লাগে। এটা আবার কি? হ্যাঁ, তুই চোখ কাজল না পড়লে তোকে মনে হয় যে ওই মরা মরা মানুষগুলো যেমন ওরকম দেখা যায়। তো ও যেটা করতো ওই দিন থেকে যতদিন আমি ওর কাছে ছিলাম, প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠেই কাজল নিয়ে দাঁড়ায় থাকতো আয়নার সামনে। এটা ছিল খুব একটা ভালো ইয়া, কাজল দিয়ে তুমি অন্য কাজ করো। চমৎকার। আমি প্রতিদিন সকালে চোখে কাজল পড়তাম, গোসল করে এসে চোখে কাজল পড়তাম। এখনো কাজল পড়ে আছেন? হ্যাঁ, আমি এখনো কাজলটা পড়ছি। খুব ভালো লাগতো এই দিনগুলো, যে একজন লোক আমার জন্য কাজল নিয়ে দাঁড়ায় থাকে, যেটা আমি কোনো কল্পনা করি নাই। সবার কাছে বলতাম, বিশেষ করে মামিকে বেশি করে বলতাম, কারণ মামির সঙ্গে আমার খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। তো মামি বলতো আহারে তোর এই কপাল, এই কপালটা আমাদের নাই, খুব ই করতো আমার সঙ্গে। তো যাক আমাদের বিয়ের 7ম দিনের কথা এটা। একদিন রাত 12টার দিকে একটা ফোন আসছে। প্রতিদিন রাতে ফোনটা আসতো। ওই ফোনটা যখন আসতো ফোনটা নিয়ে বাইরে চলে যাইতো এবং কথা শেষ করে নাম্বারটা ডিলিট করে আসে। আমি অতটা মাথায় নিই নাই কখনোই। তো ওদিন রাতে কয়েকবার এই ফোনটা বাজতেছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার বাজতে 4-5 বার মাথায় আমি গিয়ে ফোনটা রিসিভ করি, সালাম দেই। সালাম দেওয়া একটা মেয়ে কথা। তো উনি আপু কে? আমাকে মেয়েটা বলছে যে তুমি কে, এত রাতে এই ফোনটা ধরছো? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। শুরু হলো সাসপেন্স, দেখা যাক সামনে কোন দিকে যাই আমরা। আমি তো পুরা কি আমি কে মানে আপনি কে? আমার কথা তুমি আমাকে আগে এটা তুমি কি, আর এত রাতে এই ঘরে তুমি কেন? তাহলে এত রাতে একটা ছেলে ঘরে কে থাকতে পারে? এই বাড়িতে কেউ থাকে না। তুমি তোর বোন না, তুমি কে? আমি ওর বোন না, কিন্তু আমি ওর বউ। ও আমাকে বিয়ে করছে। তোমাকে বিয়ে করছে? ওর তো বিয়ে হবে আমার সাথে।
ওকে, মেয়েটা সরাসরি আমাকে বলছে। প্রিয় শ্রোতা, একটা জিনিস একটু লক্ষ্য করার মতো, দেখবেন যে একটা ছেলে এক সপ্তাহের মধ্যে একটা মেয়ের জন্য ক্রেজি হয়ে গিয়েছে, রাস্তাঘাটে মরতে গিয়েছে, এবং সেই মেয়েটা তার ফ্যামিলিকে জানিয়ে কোনো না কোনো ভাবেই হোক এই ছেলেটাকে বিয়ে করে ফেলেছে। এবং আমরা কিন্তু এখন আবিষ্কার করতে পারিনি এই ছেলের পার্টটা, বিশেষ করে সবুজের পার্টটা, যে এক সপ্তাহের মধ্যে সে কেন এরকম একটা মেয়েকে ভালো করে বুঝেই না, জানেই না, সেরকম একটা মেয়ের জন্য রাস্তায় চলে গেল মরতে এবং তাকে বিয়ে করতে, শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করেই ছাড়লো। আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় এটাও মোটামুটি আবিষ্কার করার চেষ্টা করবো যে আসলে সবুজ কেন এই কাজটি করলো। ওকে, তারপর? তো ওই মেয়েটার সঙ্গে আর কি তখন আমার এক কথা দুই কথা অনেকটা তর্ক বিতর্ক হয়। পরে আমি বলছি, আপা আমি এখন ফোনটা রাখি, সবুজ আসলে ও আপনাকে ফোন করবে, আপনি ওর সঙ্গে কথা বললেন, আমি ফোনটা রেখে দিই। তো ঘরে আসা বলছে যে তুমি কার সঙ্গে কথা বলছিস, তোমার একটা ফোন আসছিল হাসিনা আপাকে, তুমি একটু ওনাকে ফোন দাও। জি। তুই ফোনটা ধরছিস? আমি হ্যাঁ ফোনটা আমি ধরছি। আমি বলছি তুমি ওয়াশরুমে আসো, তুমি এসে ফোন করবা তাকে, তার কিছু বলিস নাই? বলছে না আমি আর কিছু বলি নাই। আমাকে জিজ্ঞেস আমি কে? আমি সবুজের ওয়াইফ, এই কথা আমি তাকে বলছি। তো যাই হোক, ও মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে সে বাহিরে চলে যাবে ফোনটা নিয়ে। বাহিরে যাও তাকে, তুমি ঘরে বসে কথা বলো। তো মেয়েটাকে ও ফোন দিল, ফোন দিয়ে আর কি ও আপনি করে বলতেছে। তো ওর ফোনে স্পিকারটা একটু ভলিউমটা দেওয়া ছিল অনেক বেশি। তো ওরা যে ওই মেয়েটা যে ওকে যে খুব গালমন্দ করতেছে, তুই বললে ই করতেছে, এটা আমি শুনতেছি। আমি ওকে বললাম তুমি ফোনটা একটু আউট স্পিকার দাও তো, আমার কথাগুলো শুনি। তো ও ফোনটা আউট স্পিকার দিল না। আমি কি করলাম, ওর হাত থেকে ফোনটা নিয়ে আউট স্পিকার দিয়ে দিলাম। তো সেটা ওকে বলতেছে যে তুই আমার সঙ্গে চিটারি করলি কেন, তুই আমাকে বলি বিয়ে করবি, আমার ফ্যামিলির কাছে তুই বললি তুই আমাকে বিয়ে করবি, তুই আমাকে বিয়ে না আরেকটা মেয়েকে তুই কেন বিয়ে করলি? কালকে সকালে আমার মামা যাবে তোর অফিসে, আমার মামা গিয়ে তোর সঙ্গে কথা বলবে, তোকে যা কিছু করে আমার মামা করবে। ও বললো কি, ও মেয়েটাকে বলছে আচ্ছা আপা আমি এখন রাখতেছি, আমি সকাল অফিসে গিয়ে আপনাকে ফোন করবো। এটা বলে ফোনটা রেখে দিয়েছে। রেখে দিয়ে আমাকে বলছে কি ব্যাপার, তুই এই ফোনটা ধরলি কেন? আমি যে ফোনটা বারবার বাজতেছে, তুমি নাই, এই জন্য আমি ফোনটা ধরছি, আমার কোনো অন্যায় তো নাই। তো আমাকে বলছে ফোনটা বাজবে, তুই ধরলি কেন? আমি ফোনটা বাজবে ধরলি কেন? আমি তো তোমাকে বলে দিয়েছেন যে ফোনটা আমি কেন ধরছি। তো এক কথা দুই কথা ওর সঙ্গে আমার খুব একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কি করলো, ও আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। ওকে। ওর পরনে যে বেল্ট ছিল, বেল্টটা খুলে নিয়ে আমার গায়ের মধ্যে কতগুলো বাড়ি দিয়ে দিল। তোর জন্য আমাকে কালকে সকাল অফিস থেকে অপমান হওয়া লাগবে, তুই ফোনটা কেন ধরলি? অফিসে কি ছিল মেয়েটার? ওই অফিসের উপরে আর একটা অফিস ছিল, ওই অফিসের ডাইরেক্টর ছিল মেয়েটার মামা। আচ্ছা, তো ও যে অফিসে কাজটা করতো সেই অফিসের সাথে উপরের অফিসের কোন রিলেশন ছিল? হ্যাঁ, রিলেশন ছিল। ওকে, রিলেশন ছিল। ওই মেয়েটা ওই মামার কাছে যেত, তো ইয়াতে আগে ওদের কোনো না কোনো ভাবে পরিচয় হয়েছে এটা আর কি। ওকে। তো যাই হোক, আমি তো জীবনে কোনোদিন মার খাই নাই। বিয়ের কতদিন পর এটা? বিয়ের 7 দিন। বিয়ের 7 দিন পরে আপনার সাথে এই ধরনের ব্যবহার, এবং আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে। তো আমি আর কি রাত্রে ওর সঙ্গে আর শুবো না, তাই আমার বোনের সঙ্গে আমি শুবো, আমার বোনের কাছে। তুমি এখানে থাকো, আমি ওই রুমে গিয়ে আমি আপার সঙ্গে ঘুমাবো। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে আমার গেটের সামনে যখন যাই, ও আমার চুলে ধরে আমাকে টেনে নিয়ে আসলো ঘরে, এনে ধাক্কা দিয়ে আমাকে খাটে আবার ফেলে দিল। সবার মধ্যে এরকম করছে? রাত্রে তখন প্রায় 1:30 বাজে। তাহলে তো সবাই জানার কথা, কারণ আপনাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আমি কোনো শব্দ করতেছি না, কারণ আমার ফ্যামিলিতে যদি কেউ জানে যে এই একটা ব্যাপার, পুরো ফ্যামিলিতে আগুন ছড়ে যাবে। আবার খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ঘরের এক সাইডে ছাতা ছিল আমার ছোট একটা, ওই ছাতা দিয়ে আমাকে কয়েকটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর আমি আর আমার ঘর থেকে বের হয়ে যাই নাই। আমি সারাটা রাত্র আমি কান্না করছি, রাতে আর ঘুমাই নাই। ও কি করলো? ও ঘুমাই আছে। আচ্ছা, এই 7 দিনে আপনারা কি ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমার নানু, আমার মা কয়েকবার বলছে তোমার মা বাবাকে ফোন করো। ওর বাবা আবার ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস ছিল, কোনো কথা বলতে পারতো না। তো ওই মুহূর্তে উনি খুব অসুস্থ ছিল। তো মা দেখেন আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, আমি যখন এই খবরটা নিয়ে কথা বলবো যে ওরকম কোনো পরিবেশ আমার বাড়িতে নাই, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, এটা বলে নিছে আমাদের ফ্যামিলিতে। পরের দিন সকালে আমি আমার নানা বাড়িতে যাই নাস্তা করার জন্য। আমাদের বাড়ি সবাই আমরা আবার একটা এসে যে সকালে যে খাবারটা আমরা সবাই একসঙ্গে বসে খাই। আমি ওখানে খেতে আমার নানু দেখলো যে আমার গায়ে জ্বর। নানু তো মা তুই একটা কাজ কর মা, তুই একটু গোসলটা করে মাথায় একটু পানি দিয়ে তারপর চাটা খা। আমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করতে যাই, আমার মামি ফলো করছে যে আমার পিঠে অনেকগুলো কালো কালো দাগ। তো মামি মা তোমার পিঠে দাগ কিসে? আমি কই মামি কোন দাগ তো নাই। আমি দেখছি তোমার পিঠে দাগ, তুমি দাগ নাই, দাগ কিসের এগুলো? তো আমি না মামি কোনো দাগ নেই, না মামি দাগ নাই বলে আমি কাপড় পরে ফেলছি। তো মামি আমার নানিকে বলতেছে মা আপনি দেখান তোর পিঠে দাগ কিসের, পিঠে দাগ কিসের? হ্যাঁ, নানু দেখলো যে ওই যেই বাড়িটা একটু জোরে পড়ছে ওই বাড়িটা কেটে পেকে গেছে, সাদা হয়ে গেছে। তো নানি বলছে এটা তো বেল্টের বাড়ি, তোকে কে পিটেছে বেল্ট দিয়ে? তো তখন আর আমি কান্নাও আটকে রাখতে পারি না, নানি আমি কেঁদে ফেলছি ওই জায়গায়।
নানিকে বললাম, মামিকে বললাম যে এই ঘটনা, ও কাকড়াটা আমাকে এভাবে মারছে। আমার নানু তো পুরো আগুন হয়ে গেছে, আমার মামার সবাই খেপে গেছে ওর উপরে। আমার মা নানু সবাই ওকে রাতে ডাক দিল আমাদের বাসায়। তো মামা নানা বাড়িতে গেল, মামার কাছে গেল। মামা জিজ্ঞেস করে, দেখেন আপনাদের বিয়ে হয়েছে মাত্র 7 দিন, এখনো বিয়ের গন্ধ যায় না শরীর থেকে, আপনি এখনই মেয়েটাকে মারলেন। তখন মামা, আমি তো অফিসে একটু সমস্যা হয়েছিল, তো আমার মাথা ঠিক ছিল না, আমি জন্য মারছি, এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন ওকে মারবো না। এই কথা বলে আমার মামার কাছে চলে আসছে। তো মামা বলছে ঠিক আছে জানি শেষবার। আমিও বললাম যে মামা থাক, এই ব্যাপারটা না কোনো ঘাটাঘাটি করার দরকার নাই, সে যদি স্যালেন্ডার করছে তাকে কিছু বললেন না। আমি আমার মতো আমার বাসায় চলে আসলাম আমাদের ঘরে। তো ওদিন রাতে আমি ওর সঙ্গে কোনো কথা বলি নাই, আমি আমার মতো ঘুমাই আসি। পরের দিন সে অফিসে চলে গেছে। তো আরেকটা যেটা, আমাদের বাড়িতে বিয়ের পর আর কি আমাদের যে আত্মীয় স্বজন, নতুন জামাই, সবার বাড়িতে সবাই দাওয়াত দেয়, ও কোনো দাওয়াতে অ্যাটেন্ড করে না। সবাই রান্না করে বসে থাকে, খাবার নষ্ট হয়ে যায়, রাত 1টা-2টা বাজে ওই লোক আসে না। তো এরকম আমার সবাই আর কি আমার উপরে ফ্যাটা, পারিবারিক ভাবে একটা কালার হয়ে যাচ্ছে আর কি। তখন কেউ দেখি আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে না, যে তুই এটা কি করলি, তুই কি সমাজ ছাড়া, না তুই আমাদের ফ্যামিলি ছাড়া, তো জামাই এটা কি, তো জামাই কেউ দাওয়াত দিলে আসে না, কারো কাছে যায় না, এটা কি, আমরা তো এমন তো জামাই চাই নাই। তো যাই হোক, লাস্টে আমার ভাবি ওনার ছেলে মুসলমানি করাইছে, তো উনি দাওয়াত দিয়ে গেছে বাসায়, বলে সবুজ এটাই তোমার শেষ দাওয়াত, যদি আমাদের বাড়িতে তুমি না যাও আর কোনোদিন কোনো বাড়িতে উঠতে পারবা না। তো এটা বলে ভাবি চলে গেছে। তো ভাবি যাওয়ার পর বিকেলে আমি বললাম কি, দেখো আজকে যদি দাওয়াতটা না যাই এটা কিন্তু খুব খারাপ দেখা যাবে। 2 দিন পর আমি কথাটা বলি, তো বলে তুমি রেডি হয়ে থাকো, আমি সন্ধ্যা এসে তোমাকে নিয়ে যাবো। তা আমি সন্ধ্যা এসে আমাকে নিয়ে যাবে, সন্ধ্যা থেকে আমি রেডি হয়ে বসে আছি। আমাদের বাড়ির সবাই দাওয়াতে চলে গেছে, আমি যাইনি। রাত 10টা বাজে আমি ওকে ফোন দেই, আমার আরেকটু দেরি হবে, তুমি থাকো আমি আসতেছি, না তুমি বাসায় চলে যাও আমি আসতেছি। আমি ওর বাসায় যাই না, আমি ও আসলাম, না তুমি আসো একসঙ্গে যাবো, আমার 1/2 ঘন্টা সময় লাগবে আসতে। আমার মা মামিরা সবাই তো দাওয়াত থেকে আইসা আমাকে যেভাবে পারছে আমার সঙ্গে বকাবদ্ধ রাগারাগি করে গেল ওর ব্যাপারটা নিয়ে। তো যাক রাত 8টা বাজে ও বাসায় আসছে, বাসায় আসা তুমি যে বললা আমাকে রেডি হয়ে থাকার জন্য, আমি 5টা থেকে রেডি হয়ে আসা, এখন বাজে রাত 2টা, তুমি এখন বাসায় আসছো, এটা কি হয়? ও আমাকে একটা কথা বলছে, আমার ভাল লাগলে যাবো, ভাল লাগলে যাবো না, এক কথা বারবার বলবি না। ও একটা পার্সোনাল লাইফ ছিল, যে পার্সোনাল লাইফে ও হ্যাপি ছিল না কোনো না কোনো ভাবেই। আমরা ওর কথা শুনে বুঝতে পারছি, ওর অ্যাটিটিউড শুনে বুঝতে পারছি যে ওর একটা ব্যক্তিগত জীবন ছিল, সেই ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি তখনও স্পষ্ট করে কোনো কিছু জানেন না, একটু একটু আঁচ পাচ্ছেন, কিন্তু সেই ব্যক্তিগত জীবনে ও একেবারেই হ্যাপি না। ওকে, তারপর তো যাক ওই তখন ওই এক কথা 2 কথা ও আমাকে কি করে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল 2 গালে, আমার গালাতে থাপ্পড় দিল। তখন আমি খুব কান্না করতাম, বললাম কি তুমি এসব কি শুরু করছো, তুমি বিয়ের কয়দিন তুমি ওদিন আমাকে মারলা, আজকেও আমাকে মারলা, কোন একটা ফ্যামিলি কারোর সময় তোমার জন্য মুখ দেখাইতে পারি না, আমি তো এমন না। 2টা নাতিন আমাদের বাড়ির, আমরা সবাই আমাদেরকে মাথায় করে রাখে, আমাদের নাতিন জামাই বলতে কি আমাদের বাড়ির সবার কাছে এটা একটা মাথার মনি মনে হয়, নাতিন জামাইকে তারা এত আদর করে, আর সেখানে তুমি কারোর সামনে ফেস হও না, সমস্যাটা কোথায়? যখন প্রবলেম থাকে আমাকে বলো। ওদিন হয়তো আমাকে মারছে, আমি ওরা কিছু বই নাই, আমি পরের দিন সকালে আমার মামির কাছে আমি বললাম যে মামি ও তো গতকালকেও আমাকে মারছে। তা মামি শুনে নিজে একা খুব কথা রাগারাগি করলো আমার সঙ্গে, রাগ করে আবার আমাকে বললো কি রুমা সব থেকে ভালো হয় তুমি একটা কাজ করো, তুমি দূরে চলে যাও। কারণ কি যে দেখা যাবে যে 1 দিন 2 দিন 3 দিন তোমার নানি তোমার মামা এরা কেউ শুনবে যে তোমার গায়ে হাত তুলছে, তোমার এরা সবাই খেপে যাবে, তখন হবে কি যে শ্বশুর জামাইয়ের মধ্যে একটা হাতাহাতি হবে, মানুষ হাসবে তখন শুনলে এটা। তো যাই হোক আমার মামি সবার কাছে বললো যে রুমাকে কিছু পানি যা কিনে দাও, ও আলাদা ঘর নিয়ে থাকুক, বাড়িতে রাখার দরকার নেই, মেয়ে বিয়ে দূরে রাখাটাই ভালো। মামি আর ওই কথাটা বলে নাই যে কেন চলে যাচ্ছে, ফ্যামিলি থেকে ফার্স্টে কেউ রাজি হয় না, মামা রাজি হয় না, পরে মামির কথাতে সবাই রাজি হয়েছে, ঠিক আছে ও আলাদা বাসা নেই। তো তখন আমি আলাদা বাসা নেই, আমরা 1 রুমের একটা বাসা ভাড়া নেই, মার্চের 1 তারিখ আমরা বাড্ডা গিয়ে উঠি। নতুন বাসা ওঠার পরে 5-6 দিন আবার সে খুবই ভালো, সেম আগের মতো, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে, আমাকে নিয়ে ঘুরতে যায়, 1 প্লেটে ভাত নেয়, ও নিজেও খায়, আমাকেও খাইয়ে দেয়, মানে একটা জায়গার একটা চেঞ্জ পেলেন। হ্যাঁ, এর মধ্যে যেটা হয়, আমি আমার বিয়ের 1 মাস পরে আমার বাচ্চা কনসেপ্ট করে। 1 মাস পরে? 1 মাস পরে। ওকে। তো বাচ্চা কনসেপ্ট তখন কি আপনি জবটা করছেন না ছেড়ে দিয়েছেন? আমি জব করি তখনও জব করছেন? হ্যাঁ। বাচ্চা যখন কনসেপ্ট হয় তখন আমি মামিকে বলি ফার্স্ট, মামি আমার মা নানু সবাইকে বলে, সবাই খুশি এটা শুনে। তোমার নানু ওকে ফোন দিয়ে বললো যে ওর মার বাচ্চা কনসেপ্ট করছে, ও মা নানা বাড়ি। 1 মাসের মধ্যে আপনাদের
তখনও ওই ছেলের ফ্যামিলি সম্পর্কে আপনারা জানেন না, যোগাযোগ করেননি? না, আমাদের বাড়ি থেকে ওকে বলা হচ্ছে যোগাযোগ করানোর জন্য, ও করাই দিচ্ছে না। এটাই আর কি। বাসায় গিয়ে যাওয়ার পর ও আমাকে জিজ্ঞেস করে যে নানি একটা কথা বলো, এটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ এটা সত্যি। তো আমি একটা দেখলাম যে একটা মানুষ যখন এই কথাটা শুনে সবার মুখে একটা হাসি উজ্জ্বলতা থাকে, আর ওর মুখটা জানি কেমন কালো করে ফেললো, চুপসে গেল। তোমার কি ব্যাপার, তোমার কোনো সমস্যা? বলছে না সমস্যা না, আবার সমস্যা। বলছে যেমন? দেখ এখন আমার উপর আমার সংসারটা চলে, আমার বাবার অবস্থা খুবই খারাপ, আমার স্যালারিটা এখান থেকে বেশি নেই, এই মুহূর্তে বাচ্চাটা নেই আগে ঠিক, বাচ্চাটা আমরা আরো পরে নেই। তুমি কি করতে চাচ্ছ? তুই এটা নষ্ট করে ফেল। আমি তো মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এটা কি বলে সে আমাকে? প্রবলেমটা তো আসলে কোনো জায়গায় ছিল না আপনাদের, আপনি জব করেন সেও জব করে, আপনারা দুজনেই সচ্ছল। তো যাক আমি আমার ফ্যামিলিতে বললাম, আমার নানু পরের দিন ওকে ঢাকায় নিয়ে গেল আমাদের বাড়িতে। তো একই ভাবে আমার মা আমার নানিকে সে বুঝাইতেছে। তো আমার নানি বলে দেখ তোর যদি বাচ্চা পালতে সমস্যাই হয় তাতে একটা কাজ করে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে দিয়ে দিস, আমরা ওকে লালন পালন করে যখন বড় হবে তখন আমি তোর হাতে দিয়ে দেবো, রাইট? কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না, আর এটা ওর প্রথম বাচ্চা, এটা তো অসম্ভব। তখন নানি মামি আমাকে বলছে খবরদার কোনোভাবে যেন আমরা না শুনে তুমি বাচ্চা নষ্ট করছো, তাহলে কিন্তু ফ্যামিলি থেকে একদম বের হয়ে যাবা তুমি, যে এই কাজটা করো। তা আমি তো আমার জায়গায় অনর, যেহেতু আমার সাপোর্টে আছে আমার ফ্যামিলি। তো যাই হোক, তার আগের দিন আমি একটু বৃষ্টিতে ভিজছি, তো বৃষ্টিতে ভিজলে আমার একটু জ্বর আসে, জ্বর নিয়ে আমাদের বাড়িতে যাই। মা বলতে থাকার জন্য, তো বলছে মা থাকার দরকার নাই, ও তো শরীরটাও ভালো না, তো আমরা আজকে চলে যাই, আমরা অন্য একদিন এসে থাকবো। এই কথা বলে আমাকে নিয়ে আসলো, আর আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে ঘরে রেখে বললো তুমি ঘরে বস, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসি। আমি ঘরে শুয়ে আসি, ও ওষুধ নিয়ে আসলো, দুধ পাউরুটি নিয়ে আসলো, ও নিজের হাতে দুধটা গরম করলো, দুধটা গরম করে আমাকে দুধ আর রুটি খাওয়া দিল। তো আমি গরম পানি খাই না, গরম পানিতে আমার অ্যালার্জি হয়, তো আমাকে গরম পানিতে বলছে যে পানিটা খা আর ওষুধটা খা। আমি তো গরম পানি খাই না, আমাকে ঠান্ডা পানি তো। না ঠান্ডা পানি, ডাক্তার বলছে যে তোর ঠান্ডা জ্বর তো গরম পানিতে ওষুধটা খাওয়া লাগবে। আমি ওষুধটা খাই, তো জ্বর ওষুধ নিয়ে আসছে আমার জন্য। খাওয়া 2-3 দিন পরে আমি আমার শরীরে একটু পরিবর্তন দেখি। তোদের সঙ্গে সঙ্গে মামিকে আমি ফোন করি, মামি আমার তো এই প্রবলেম হচ্ছে, আমার যেন এখন কেমন লাগতেছে। তো মামি তুমি বাসায় চলে আসো। তো এর মধ্যে যেটা আমার মামা মামি আমার ফ্যামিলি যখন বাচ্চাটা নষ্ট করতে না করলো, তখন থেকেও আমাকে আমাদের বাড়িতে যেতে দেয় না। আর কি বাড়ি বলতে আমার মার কাছে, ও যেতে দেয় না আমাকে, একদম নিষেধ। বাড়িতে যাবা না এই সময়? কোথাও যাবা না। 3 দিন পরে আপনি খারাপ ফিল করছিলেন? 3 দিন আগে না? 3 দিন আগে না, আমাকে একদম টোটালি নিষেধ, তুমি টিভি গেট যাবা না, যেটা আমার কথা বাইরে তুই টিভি গেট যাস তখন তালাক হয়ে যাবে, এই ধরনের কথা বলতাম। এই কথা আমাকে বলে গেছে। ওকে। তখন আমার মামি যখন আমাকে বলছে আমি চলে গেছি, ওকে ওদের না কিছু বলি নাই। তো যাওয়ার পর মামি বলে তোমার জামাইকে তোমার কোনো ওষুধ খাইতে দিচ্ছে? আমি হ্যাঁ, যাওয়ার পর তো আমাকে জ্বর ওষুধ দিচ্ছে। কি ওষুধ? আমি খামটা তো বাসায় আছে। তো যাই হোক, আমি ওই রাত্রে আবার বাসায় যখন যাই, বাসায় গিয়ে আমার মামিকে আমি ফোনে নামটা বলি যে আমাকে এই ওষুধটা খাইতে দিচ্ছে। তখন আমি বলি মা তোর তো সর্বনাশ করে ফেলছে। মামি কিভাবে বুঝলো যেটা? আমার মামি তো একজন ম্যারিড পারসন, তার একটা কখনো অ্যাভয়েড করেছিল ওই ওষুধটা, উনি 2-1 বার খাইছে। ওকে। তো যাই হোক, উনি দেখো মা তোমার তো সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? তোমার তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। যখন আমি এই কথাটা শুনছি আমার তো মনে হয় যে দুনিয়াতে নাই, এটা কি? তো ওই দিন রাতে আমি খুব কান্নাকাটি করতেছি, ও বাসায় আসছে অফিস থেকে, তখন তোর কি হয়েছে? আমি কোনো কথা বলি না। তো যখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে, কে তোর কি হয়েছে? আমার কি হয়েছে তুমি তো খুব ভালো করে জানো যে আমার কি হয়েছে, এতটুকু বিশ্বাস তোমাকে আমি করি, আমার জীবনে ফার্স্ট একটা সম্পদ, তুমি এটা কিভাবে নষ্ট করলা? যখন আমি কথা ওকে বলছি ও বুঝতে পারছে, ও বুঝে আমার কাছ থেকে সরে গেছে, সঙ্গে সঙ্গে আমার কাছে আর নাই, বাইরে চলে গেছে। কথা পর ঘুরে এসে বলতে চলে দেখ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে এটা কি ভালো? তুমি কাজটা করলা কেন? এক কথায় ওর সঙ্গে আমার খুব তর্ক হয় বিরাট। তো তর্ক হলো ওদিন আর আমাকে গায়ে হাত তোলে না। তো পরের দিন সকালে ওর ভাবি ফোন করছে, যে মিরপুর 14 নাম্বার আমার ভাসুর থাকেন, তার ওয়াইফ নাগেল ভাবি। ফোনটা আমি ধরছি, তো আমি ধরার পর ভাবি আমাকে খুব গালিগালাজ করতেছে, আপনার দেবরের সঙ্গে আপনি কথা বলেন তো ভালো কথা, তার সঙ্গে আপনি কথা, আপনি আমাকে বকাবাদ্য করতেছেন কেন? তো যাক, এক কথা 2 কথা, আমার ওই জালের ফোনটা ধরা নিয়ে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়। তখন ও আমাকে প্রচুর মারছে। আমাদের বাড়িতে যে একটা জাম গাছ ছিল, জাম গাছের ডাল ভেঙে ওই ডাল দিয়ে আমাকে সে পিটাইছে।
কে মারধর করে ঘরে ফেলে রাখা, সে শার্ট প্যান্ট পরে সে চলে গেছে ঘর থেকে। এদিকে আমার ঘরে যে বাজার সদাই কিচ্ছু নাই, ওদিকে তার কোনো খেয়াল নাই। এখন আমি আমার মার বাড়িতেও যাইতে পারি না, যদি ওর কথা ছাড়া আমি টিভি গেট যাই আমি তালাক হয়ে যাবো ওর কাছ থেকে। এই একটা কথা ছাড়া আমি টিভি গেট যাইতে পারি না। টিভি গেট মহাখালী টিভি গেট যেটা। যাই হোক, আমি ওই রাস্তায় দাঁড়ায় থাকি তখন দিনের বেলা, কারণ আমাদের মহল্লা অনেকগুলো ফেরিওয়ালা দেখতাম যারা এদিকে এসে ফেরি করতো। তো যাক, আমি একটা ফেরিওয়ালাকে পাইলাম, কাকা আপনি একটু আমার মামিকে গিয়ে বলেন বা আমার নানিকে বলেন যে রুমা বসে যে বাড্ডায় যাওয়ার জন্য কাউকে। তো উনি গিয়ে আমার বাড়িতে খবর দেয়। তো তখন আর কি আমার বাসা থেকে সবাই আসে, তো আসে দেখা যায় আমি বিছানায় শুয়ে কান্নাকাটি। তো আমার নানি দেখলো যে ঘরে কোনো রান্না বান্না নাই, তো আমার নানি বুঝতে পারছে যে ঘরে কি চলতেছে। তো যখন বাচ্চাটা নষ্ট হবে তখন আমার নানি খেলে আমাকে একটা কথাই বললো, এই জন্য না করছিলাম এই ছেলেকে বিয়ে করার জন্য, তোমার নিজের সর্বনাশ নিজেরাই কাঁদছো, এখানে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের কারো হাত নাই। তো যাই হোক, ওদিন আমার ফ্যামিলি দেখে আমার নানুরা দেখে চলে গেল, বাসায় বাজার সদাই করে দিয়ে গেল। মিরপুর থেকে 3 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পর 3 দিন কোথায় ছিল, তো আমাকে কোনো উত্তর দেয় না। যাক, আমি জিজ্ঞেস করি না, দরকার নেই। 3-4 দিন আমি এভাবেই ছিলাম, ও ওইভাবেই ছিল, ওর মতো আমার মতো আমি। একদিন হঠাৎ করে আমার দেবর, আমি একটু ছোট যেটা রিপন ভাই, উনি বাহিরে থাকেন, উনি ফোন করছে। ফোনটা ধরছে, বলছি একটু সবুজ ভাইকে দেন। তা আমি ওকে ফোনটা দিলাম, দেওয়ার পর কথা বলতেছে বাহিরে গিয়ে। তখন আমি শুনতেছি আর কি, যেটা ওকে যেটা বলা হয়েছে যে আপনি কি বউ ছাড়বেন না কিছু করবেন, আমরা অন্য কিছু চিন্তা করব। তো বলছে দেখ, আমি যা করে তো করে ফেলছি, তুই দেশে আস, তুই দেশে তুই বিয়ে কর, তুই বিয়ে করে তুই বাবা মার সঙ্গে থাক, আমি বাড়িতে যাব না। কথাবার্তা বলে ঘরে আসলো, আমি ওকে ভাত খেতে দিলাম। সকাল টাইমটা তো ভাতটাই খাই বেশি, যে আমার ইয়াতে দুজন তো একসঙ্গে নাস্তা খাই প্রতিদিন, একই প্লেটে ভাত খাই, তো ওই দিনও সেম একই হবে। তো ওকে যখন আমি খাবারটা দিলাম, ও কি করলো, ওই খাবারটা একা একাই খেলো। ওই দিন আমাকে বললো না যে ভাত খা, আমি আর সারাদিন রাগ করে ভাত খাই নাই। তো রাতে যখন সে বাসায় আসছে, বাসায় দেখতাম মুখটা একটু অন্যরকম। তো আমি কি ভাবো, শরীর কি অসুস্থ, কিছু হয়েছে? আমাকে কিছু বলে নাই। ফ্রেশ হয়ে আসার পরে ঘরের মধ্যে বসে আসতাম, কিছু হয়েছে তোমার, হলে আমাকে বলো কি হয়েছে। তো বললো কি যে তোরে বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করছে। এটা কেমন কথা, আমি তো তোমাকে ইচ্ছে করে বিয়ে করি নাই, এই বিয়েটা তো তোমার জন্য হয়েছে, আর তুমি যে কি করে বিয়েটা করছো তুমি তো জানো সেটা, আর আমি তো আমার ফ্যামিলির কথা বলেই নিচ্ছি তোমাকে, এখন এগুলো কেন? তো এক পর্যায়ে যাক, ও আমাকে অনেক খোঁটা দিল, আমার এখানে বিয়ে করে ও কোনো কিছু পায় নাই, ও সব থেকে বঞ্চিত হয়ে গেছে, ওর কোনো সকাল রাত পূরণ হয় না। তো আমি কাঁদতে কাঁদতে আমি শুয়ে পড়ছি, যে এত কিছু বললো, আমার কাছে খুব খারাপ লাগছে। তো পরের দিন সকালে যেটা, ওর হাতের একটা ঘড়ি ছিল, তো ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে, এটা আমি জানি না যে ওর ঘড়ির বেল্ট ছেঁড়া। তো অফিসে যাওয়ার সময় বলতেছে যে এমনই একটা ফকিন্নিকে বিয়ে করলাম যে আজ পর্যন্ত আমাকে একটা ঘড়ি কিনে দিতে পারলো না, এভাবে বলতেছে। আমার কাছে খুব খারাপ লাগছে। তুমি তো আমাকে কোনোদিন বলো না যে তোমার ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে বা তোমার একটা ঘড়ি লাগবে, আমাকে বললে তো আমি দিতে পারি, আমার ফ্যামিলিও তো লাগে না, আমি দিতে পারি তোমাকে। তো যাই হোক, ওই দিন আরো আমার সঙ্গে কি কথা বাড়াবাড়ি করে ও একা একাই চলে গেল। যাওয়ার সময় আমাকে বলো না যে আমি চলে যাচ্ছি, ওনারা দিন আমাকে বলে যায়। আমি আমার মাকে ফোন দিলাম, মামাকে ফোন দিয়ে বললাম যে একটা ঘড়ি কিনে তোমরা নিয়ে আসো, ওর হাতে ঘড়িটা ছিঁড়ে গেছে। তো পরের দিন আমার মামা একটা ঘড়ি কিনে নিয়ে আসছে রাতে, দেখো ঘরে শুয়ে আছে। তো মামা এসে কথায় কথার পর এক পর্যায়ে ওকে ঘড়িটা দিল, বলছে আমার ঘড়িটা নেন, ঘড়িটা আপনি পরেন। না না, আমার ঘড়ি লাগবে না, আমার ঘড়ি আছে, আমি ঘড়ি বেশি একটা পড়ি না, আমার ঘড়ি পকেটেই থাকে। তোমার সঙ্গে না, আপনার ঘড়ি আমি শখ করে আপনাকে দিচ্ছি, আপনি এটা পরেন, সে রাখবে না, দিয়েই দিবে। তোমার সমস্যাটাকে মামা দিচ্ছে, ঘড়িটা রাখো, না পড়ো ঘরে রাখা দাও। তো ঘড়িটা রাখা দিছে ও, তখন বলার পরে তা মামা আমার মা যখন চলে গেল, যাওয়ার পর সে আমাকে বলতেছে যে গতকালকে তোরে আমি ঘড়ির জন্য খোটা দিছি, তুই তো মামার কাছে বলছিস তাই না? আচ্ছা, তোর মারাই দেয় মামাই দেয়, আমাকে ছোট করাই দি, দরকারটা কি ছিল? তা তো আমি ছোট করাইছি, একটা ঘড়ি তোমাকে দিয়ে গেছে, ছোট হওয়া তো না। এক কথা দুই কথা এই ঘড়ি দেওয়াটা নিয়ে সেই তর্ক করতে করতে আমাকে আবার সে পিটানো শুরু করলো, মানে প্রচুর পরিমাণে গায়ে হাত তুলতো। ওই জন্য আমি আর কোন সঙ্গে কোন কথা বাড়াবাড়ি করি নাই। পরের দিন আমি আমার মতো অফিসে চলে গেছি, ওর মতো অফিসে চলে গেছে, ও আর বাসায় আসে নাই ওই দিন। একটানা 4 দিন পার হয়ে গেছে, বাসায় আসে না। তো ওর এক কলিগ ছিল টনি দাদা, দাদাকে আমি ফোন করলাম, দাদা আপনার ফ্রেন্ড তো বাসায় আসে না, 3-4 দিন হয়ে গেছে, আপনি কিছু জানেন? তো পরে উনি বললো যে রুমা, ওর তো মা আসছে বাড়ি থেকে, আমি শুনলাম হয়তো বা ওইখানে যাও।
তাই আমি ঠিক আছে, মা যেটা আমাকে বলতে পারতো যে আমার মা আসছে এই বাসায় আনবো না, ঘরে পড়বে যেটা মা কষ্ট পাবে, এই জন্য আমি বড় ভাইয়ের বাসায় রাখছি। যাক, ও আমার কাছে কোনো কিছু না বলে ও গিয়ে ওর মার কাছে থাকে। এর মধ্যে আরেকটা ব্যাপার, যেটা এটা ছিল আপনার এপ্রিল শেষ হয়ে গিয়ে মে মাসের ইয়েতে। তো ওই সময়টাতে যেটা হয় যে তখন আমার সেকেন্ড বেবিটা কনসেপ্ট করে। এর মাঝখানেও আপনি একবারও যোগাযোগ করেননি ওর বাড়ির সঙ্গে? আমি মোবাইল থেকে নাম্বার নিয়ে চুরি করে ফোন। ও চাইতো না আপনি একেবারে যোগাযোগ করেন? ও চাইতো না। আর ও কি করতো, ফোনটা আমাকে ধরতে, ও যে বাসায় আছে ফোনটা যে কোথায় রাখতো আল্লাহ জানে, একদম হাওয়া। ওর ফোনে কোনো রিংটোন ছিল না, কোনো ভাইব্রেশন ছিল না, কোনো কিছু ছিল না। ও যে ফোন কোথায় রাখতো সন্দেহ ঘনীভূত হতো না? প্রচুর সন্দেহ করতাম, আমি ফ্যামিলিকেও বলছি। আপনার মেজাজ খারাপ থাকতো না? হতো না? খিটখিটে, মানে প্রচন্ড খিটখিটে হতো। এগুলো আমাদের বাধাবাধি হতো, কিন্তু আমার একটা যেটা কি, আমি কাউকে বুঝতে দিতাম না। কারণ নিজের ঘরের অশান্তি গুলো বাইরে মানুষ ঘরে কি, যেটা যে অন্য কেউ যদি শোনে এটা নিয়ে হাসি ঠাট্টা করে সবাই, হেল্প তো কেউ করবে না, বরং সুযোগ নেই। হ্যাঁ, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ও যখন অফিসে চলে যেত, ওর পার্সোনাল যে ডায়েরি গুলো ছিল ওইখান থেকে আমি ওর ফ্যামিলি কিছু নাম্বার কালেক্ট করছি। ওই নাম্বার কালেক্ট করতে গিয়ে আমি একদিন দেখি যে আমার বিয়ে কাবিন নামার অ্যাড্রেস আর ওদের বাড়ির অ্যাড্রেস দুইটাই আলাদা। কিছু করতে গিয়ে সাপ বেরোচ্ছে। আর ওই যে ওর মামাতো বোন ছিল ফারহানা, ওই ফারহানাকে দিয়ে অনেকগুলা চিঠি, ফারহানার ছবি, এগুলো আমার কাছে চলে আসছে। আমি ওর কিছু ওকে বলি নাই। তো সেকেন্ড টাইম যখন আমার বাচ্চাটা কনসেপ্ট করে, এটা আমি ওকে প্রথম 2 মাস বলি নাই, যাতে আমার বাচ্চাটার কোনো ঝামেলা না। হ্যাঁ, আমার মামিকে আমি বলছি, আমার ফ্যামিলিকে আমি বলছি, তো জামাইকে আগে কিছু বলিস না। তো 2 মাস পরে অটোমেটিক ভাবে ও ব্যাপারটা বুঝতে পারছে। তো একদিন ও হুট করে অফিসে গেছে, অফিসে গিয়ে কি মনে করে জানি 2 ঘন্টা পরে বাসায় চলে আসছে। তুমি অফিসে যাও না? কারণ শরীরটা ভালো লাগতেছে, তোকে দেখতে ইচ্ছে করতেছিল, ওই জন্য চলছিলাম। কি বাবা, এটা কি শুনলাম? তখন আমি যখন ঘরে যাই তখন ও আমাকে ওর পাশে বসায় একটা কথা জিজ্ঞেস করে, আর সত্যি একটা কথা বলবি? আমি বলছি কি? তুই কি আবার বাচ্চা কনসেপ্ট করছে? খুব আস্তে বলবে না তো। আমি একটা গল্প শুনেছিলাম এরকম, যে বাঘিনী যখন প্রসব করার পরে বাঘের কাছ থেকে বাচ্চাগুলোকে দূরে রাখে, কারণ ক্ষুধা পেলে বাঘ যদি খাবার না পায় তাহলে অনেক সময় নাকি বাচ্চা খেয়ে ফেলে। এরকম একটা গল্প আমি শুনেছিলাম। মানুষ কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে, নিজের সন্তানের খবর সে যে সন্তান নিয়ে আসলো দুনিয়াতে তাকে দিচ্ছে না। চিন্তা করে দেখুন, সিচুয়েশন ইজ টু টাফ, বাট ও বলে যাচ্ছে খুব সহজ সরল ভাবে। তারপর 2 বার আমি ওকে না করছি, 3 বারের মাথায় আমাকে বলতেছে কি যে তোর যদি পেটে বাচ্চা থাকে তো সে বাচ্চার কসম, তুই মিথ্যা কথা বল, তুমি তো মরা বাচ্চা হবে। তখন আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা কনসেপ্ট করছে। অনেকক্ষণ চুপচাপ ছিল, ছোড়াটা শ্বাস নিল, মা আমি কি এতটাই খারাপ যে তুই বাচ্চা কনসেপ্ট করছে, খবরটা আমাকে দিলি না? আমি তোমাকে জানাই নাই তো, তুমি কি করছো তুমি জানো সেটা? তখন সঙ্গে সঙ্গে ও আমার জালকে ফোন দিছে, যে ভাবি সুখবর আছে। কি সুখবর? ভাবি আপনি তো আবার চিঠি হইতেছেন। তো আমার জাল উনি শুনে আর কি না খুশির মধ্যে বললো ভালো তো না। ওই দিন থেকে আর আমাকে সে কোনো কাজ করতে দেয় না ঘরের, এভরিথিং সবকিছু ও করে। 3 বেলা ও ভাত মুখে তুলে দেয়, 3 বেলা আমি ভাত খাই। অন্যরকম একটা আমাদের তখন আর কি। আমি এতটুকু বুঝতে পারছি না ও এবার কোন করতে চাচ্ছে না, বিশ্বস্ততা তৈরি হয়েছে এরকমই আর কি। তো 2-3 দিন পরেও আমার শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখান থেকে ফিরে আসলো। এর মধ্যে যেটা হয়েছে, আমার শাশুড়ি যেটা বললাম যে মাঝখানে যেটা বললাম ওটা আগে বলে ফেলছিলাম, 3-4 দিন বাসায় আসলে আবার টর্নেডা থেকে ফোনে, দাদা ও তো বাসায় আসে না, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। দাদা বলে যে ওর মা আসছে শুনলাম, হয়তো বা ওই জন্য ওইখানে আসছে। তো আমি বললাম যে মা আসে আমাকে বললেই পারতো। আমার শাশুড়ি তখনই সেই করছে, আসার সময় ওই গ্রাম দেশে যে বনাজি ওষুধ দেয়, মানে এক ধরনের বনাজি ওষুধ, কবিরাজি বনজ ঔষধ যেটাকে বলে, গ্রামে দেয় বাচ্চা নষ্ট করার জন্য। ওই ওষুধটা সে সঙ্গে করে নিয়ে আসছে, একটা পত্রিকাতে পেঁচানো 8-10টা। প্রথম আপনার শাশুড়ির সাথে আপনার দেখা হচ্ছে? না। তাহলে এর আগে হয়েছে? তার আগেও হয়নি। আমার শাশুড়ি হচ্ছে আমার ভাসুরের বাসায়, আমাদের বাসায় না। মানে শাশুড়িকে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে নাকি তাকে খবর দেওয়া হয়েছে আপনার সঙ্গে আসার জন্য? না, আমার সঙ্গে খবর সে আসছে ওই বাচ্চা নষ্ট করার ওষুধটা নিয়ে। শাশুড়িকে জেনেছে যে তার ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, সে জানছে এটা, কারণ আমাদের বাড়ির পাশে ওর 2টা অফিস কলিগ থাকতো, ওরা ওর বড় ভাইকে বলছে ভাইয়া সমস্ত বিয়ে করে আমাদের এখানে থাকে। আর আমি যে বললাম যে ওর কিছু কিছু নাম্বার আমি কালেক্ট করছি, তো কালেক্ট করে আমি নাম্বার গুলোতে আমি কথা বলতাম পরিচয় দিয়ে। তো এখান থেকে আমার মামা শ্বশুর ছিলেন একজন। আপনার শাশুড়িকে আপনার জামাই এক ধরনের ম্যানেজ করেছে এবং তার মাধ্যমে কাজগুলো করাচ্ছে, তাই তো? এটা আর কি। তো যাই হোক, 3 দিন পর যখন ওই বাসা থেকে চলে আসে, বাজার নিয়ে আসছে অনেকগুলো হাতে করে। তো আনার পর আমি সবগুলো একটা একটা করে নামিয়ে দিচ্ছি ব্যাগ থেকে। তো দেখলাম যে একটা ব্যাগ পোটলার মতো বাঁধা, পত্রিকার মধ্যে পেঁচানো। তার মধ্যে এটার মধ্যে কি
কয় এটা একটা ওষুধ। আমি এটা কিসের ওষুধ? কয় ওষুধটা এখন তোকে খেতে হবে। কেন? কয় যে এটা বাচ্চা পেটে আসলে গ্রাম দেশে বউদেরকে খাওয়ায় আমাদের এদিকে, যাতে বাচ্চা ভালো থাকে। হ্যাঁ, এটা হলে কোনো অসুখ বিসুখ হয় না, ভালো থাকে বাচ্চাটা। তাই নাকি? হ্যাঁ, এটা তোকে খেতে হবে। কিভাবে খেতে হবে? সকালে একটা রাত্রে একটা, 5 দিন। ওদিন রাত সে নিজের হাতে রান্না করছে। কোন মাছ প্রথমে আপনার মধ্যে একটা বিলিফ তৈরি করেছে সে। রান্না করে একই প্লেটে ভাত নিচ্ছে, ও নিজে খাচ্ছে, আমাকে খাওয়া দিচ্ছে। তো খাওয়ার শেষে যেটা হচ্ছে, ও আমাকে বলতেছে যে ওষুধটা খা। তো যখন বলছে ওষুধটা খাতে, আমার ভেতরে একটা ভয় ঢুকে গেছে, আবার ওষুধ খাবো। আমি জানি আমি ওষুধটা এখন কোন ওষুধ খাবো না, আমার খুব খারাপ লাগতেছে। কেন এত ওষুধটা খা, এই সময় ওষুধ খাওয়া লাগে। তো যাই হোক, আমি ওর সামনে ওষুধটা খেলাম। খাওয়া বলতে কি, মুখে পানি নিছি, ওষুধটা দিয়ে ওষুধটা আমি গিলি না, ওটা মুখে এক সাইডে আমি রেখে দিচ্ছি। একটু পরে আমি বাইরে গিয়ে ওটা ফেলে দিছি। ওকে, খুব কষ্ট করে আমি 3 দিন পার করলাম। 3 দিন পরে যেটা করছি, আমি সব যে কটা বাকি ওষুধ ছিল আমি একসঙ্গে বাথরুমে ফেলে দিছি, না খাওয়া লাগে যাতে। তো এর মধ্যে আমার বাচ্চা তখন 4 মাস গিয়ে 5 মাসে পড়ে গেছে। ওকে। তো একদিন আগে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে এই ভাবির বাসায় যাওয়া নিয়ে। তো ওদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘর থেকে। সারা রাত আমি বৃষ্টিতে ভেজি, আমাকে ঘরে উঠতে দেয় না। যখন ফজরের আজান দেয় তখন আমার মার বাসায় আমি গেলাম। আমার মার বাসায় আমি যাই, মা তো দেখে যে আমার পুরো গা ভেজা, এই অবস্থা। আমি বাসায় আসছি, তো সঙ্গে সঙ্গে ওখানে মা কাপড় চোপড় চেঞ্জ করে কি হিসেবে মা এই ব্যাপার এই ওষুধটা না খাওয়া নিয়ে। তো যাই হোক, ওই দিন যখন আমি বাসায় চলে আসতাম, আমাদের বাড়িওয়ালা ছেলে বউটা ছিল আবার আমাকে খুবই আদর করতো। বাড়িওয়ালা ছেলে বউ, আমাদের আন্টিটা খুবই আদর করতো। তো ভাবি আমাকে বলতো, রুমা তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি একটু তোমার শ্বশুর বাড়িতে যাও, গিয়ে তুমি এই ব্যাপারগুলো একটু বলো, যে তোমার এখন বাচ্চাটা পেটে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, বাচ্চাটা তুমি কি করবা। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। বিয়ে তো যে ঠিকানাটা দিছে ওই ঠিকানা মতো আমি গেছি। আমি তো ফেনীতে নেমে ওইখানে আমি কিছু চিনি না। তারপর আমার একটা নিশানা যে ঠিকানা তো একটা আছে, আমি খুঁজে বের করতে পারবো, বাবার নাম জানি। তো ফেনী যাবো, ওইখানে যাওয়ার পর রিক্সাটাকে বললাম যে কোথায় যাবেন। আমি ভুইয়া বাড়ি যাবো। তো এখানে ভুইয়া বাড়ি আছে ঠিকই, কিন্তু এদের বাড়ি না, এটা অন্য ভুইয়া বাড়ি। তো একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কি পরে আমি আমার মামা শ্বশুরকে ফোন দিলাম, মামুন মামাকে, মামা আমি তো ফেনীতে আসছি, তো এখন আপনার ভাগিনা তো সাথে আসে না, আমি তো বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কই? আমি ফেনী ভুইয়া বাড়ি। তুমি ফেনী ভুইয়া বাড়ি গেছো কেন? তুমি যাবা কাজিরহাট ভুইয়া বাড়ি। আমি ঠিকানা পেয়ে গেছি। তো যাই হোক, আমি একটা বাসে উঠলাম। বাসে উঠে আমি বললাম যে আমি কাজিরহাট নামবো। তো আমার বাসে যে আমার সঙ্গে মহিলা বসছেন, একজন ভদ্র মহিলা, তো উনি আমার জাল, আমার চাস্তো জাল, আমি জানি না সেটা। তো আবার আমি একটু অসুস্থ। মহিলাটা দেখো, তুমি কোথেকে আসছো, তুমি কি এদিকে নতুন? হ্যাঁ আপা, আমি আজকেই প্রথম আসছি। তো যাবা কোথায়? যে আমি কাজিরহাট যাবো। কাজিরহাট কার বাড়িতে? যে ভুইয়া বাড়িতে। কোন ভুইয়া বাড়ি? আবার আমার শ্বশুরের নাম বলছি। উনি তোমার কি হয়? আমি কি আমার শ্বশুর হন? তুমি কোন ছেলের বউ একটু বলো তো আমাকে। তাই আমি বললাম যে আমার মেজো ছেলে সবুজের বউ। সবুজ বিয়ে করছে? আমরা তো জানি না। কতদিন পরে ঘটনাটা? এটা হচ্ছে আমার বিয়ে 9 মাস পরে। বিয়ে 9 মাস পর। ওকে। তো যাই হোক, আমার ওই জাল আমার ভাসু আমাকে নিয়ে বাড়িতে গেল রাত্রেবেলা। তো আমার শাশুড়ি যখন শুনছে যে তার ছেলে বিয়ে করছে, বউ বাড়িতে, আমার শাশুড়ি এখানে ফিট হয়ে পড়ে গেছে। তাহলে শাশুড়ি কি জানতো না কিছু। এই ওষুধগুলো কিভাবে নিয়ে আসে? ওই ওষুধগুলো নিয়ে আসছে, কিন্তু আমি যে ওইখানে যাবো এটা ওরা জানতো না কেউ। ওকে, মানে শাশুড়ি ওই যাওয়ার কারণেই আলটিমেটলি ফিট হয়ে গেছে সে। তো যাই হোক, ওকে তো সঙ্গে সঙ্গে আমার চাচা শ্বশুর ফোন দিল যে তোর বউ চলে আসছে বা এখানে, এখন কি করবি বল, গ্রামে তো মান সম্মান থাকবে না। তখন থেকে ও আমাকে ফোন দিচ্ছে, তুই এখন ঢাকায়, তো যা কিছু করা তুই ঢাকাতে কর, কিন্তু তুই গ্রামে কিছু করিস না। বলছে না, তোমার এইসব অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তো তোমার ফ্যামিলি আমাকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, আমি কি করব। প্রায় 1:30-2টা পর্যন্ত ওই বাড়িতে ধর্ম মহরম চললো আমাকে নিয়ে। উনি আমাকে বাসায় থাকতেই দিবে না। লাস্ট পর্যায়ে আমার চাচা শ্বশুর ছিলেন আমাদের বাড়ির পাশে একজন, তো ওনার বাসায় আমি থাকলাম। তখনও আপনি কনসেপ্ট করা 4 মাস চলছে? 4 মাস চলছে আমার। তো এই অবস্থায় আমি ছিলাম এক রাত। তো থাকার পরে পরের দিন সকালে ও আমাকে ফোন দিয়ে খুব মাপ চাইতেছে আমার কাছে, যে দেখ আমি তোর কাছে মাপ চাই, আমি নিজে তোকে নিয়ে যাবো আমাদের বাড়িতে, তুই একা চাস না, আমি নিয়ে যাব, তুই তখন যা। তখন আপনি যান নাই শ্বশুর বাড়িতে? বাড়িতেই আমি। আমি যদি ব্যাক করে ঢাকা ফিরে আসি, ও আমাকে ঢাকা থেকে ওদের বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাও চাচ্ছে। তো যাই হোক, আমি তখন ওর কথা বিশ্বাস করছি। সত্য তো তুমি আমাকে নিয়ে আসবে বাড়িতে? হ্যাঁ, আমি আগামী শুক্রবারের মধ্যে আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, আমি ওইখান থেকে সকালে চলে আসছি।
ঢাকায় আসা দেখি সে আমার মামা মা সবার কাছে এত কিছু বলে রাখছে, আমার বাড়ির সবাই আমার উপরে ফেটা। তো যখন বাসায় গেছে, আমার বাসায় কেউ আমার সাথে কথা বলে না। কিভাবে কি হয়েছে, তুই এইসব কাজ করতে গেলি কেন? কেন করছো তোমাকে জিজ্ঞেস করো, ও এই কাজগুলো করছে তারপর আমি কাজটা করছি। কয় না, ও তো আমাকে এগুলো কিছু বলে নাই, ও তো বলছে তুই নাকি ওর সঙ্গে রাগারাগি করে তুই চলে গেছিস তোদের বাড়িতে। আমি না, মা রাগারাগি করে জানি, মারছে তারপর আমি গেছি। এবং এই জন্যই কখনোই একপাক্ষিক ভাবে কোনো কিছু শুনে কোনো মতামত দেওয়াটা একেবারেই অন্যায়। সেটা অফিসিয়ালি হোক, পার্সোনালি হোক, বা যে কোনো জায়গাতেই হোক না কেন, কেউ যদি আপনার কাছে কোনো কিছু সে বলে, সে বন্ধু হলেও যার বিরুদ্ধে বলছে তার কথা না শোনা পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা একেবারেই উচিত না। হ্যাঁ, তারপর ওদিন রাত্রে আমাকে এসে বাসা থেকে নিয়ে গেল। তো রাতের বেলা যেটা হলো, ওদের বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটি। আমি একা কেন বাড়িতে গেলাম, তুই কার কাছে জিজ্ঞেস করে বাড়িতে গেছিস, তুই কি আমাকে জিজ্ঞেস করছিলি? আমি, তুমি যে ভুল ঠিকানা দিছো এটার উত্তর আগে আমাকে দাও। তুমি কাবিনে আমায় কেন ভুল ঠিকানা দিতে গেলা, তোমার উদ্দেশ্যটা কি? ও আমার ওই কথা কোনো উত্তর না, তুই আমাকে আগে উত্তর দে, বাড়িতে গেলি কেন? আমার কথাগুলো বলেই তো আমাকে মারা শুরু করছে। তখন আমি একটা কথা, সবুজ আমাকে তুমি আর মাইরো না, কারণ আমার এই একটা অবস্থায় তোমার এই মারার যে এটা আমি নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হয় এখন। এক পর্যায়ে আমি ওর পায়ে ধরে খুব কান্না করি, দেখো তুমি আর যাই কিছু করো, তুমি আমাকে মাইরো না এভাবে, আমি এখন আর সহ্য করতে পারতেছি না। তো আমাদের বাড়ি এলি আন্টি উনি এটা শুনছে, থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় সাউন্ডটা শোনা যাচ্ছে। তো আন্টি শুনে ঘরে আসছে, কি ব্যাপার, তুমি কি শুরু করছো? এই মেয়েটার এই একটা অবস্থা, তুমি কিভাবে মারো? এটা পশুও তো মনে হয় যে এভাবে এরকম আচরণ করে না। যে তুমি এটাকে না রাখো, ওর ফ্যামিলিকে ডাক দাও, ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যাক। আর ওর একটা কিছু হয়ে গেলে তখন তো পুলিশ আমাকে এসে আগে ধরবে, কারণ আমার বাসায় তোমার ভাড়া থাকো। তো ঠিক আছে আন্টি, আমি ওকে মারধর করবো না, আমাদের আর কোনো কিছু হবে না, আপনি শুনবেন না। তো এটা পর আন্টি চলে গেছে। চলে যাওয়ার পর পরের দিন সকালে অফিসে গেছে। তো বাসায় আসার পর আমি খাটে শুয়ে আছি, ও হাত মুখ ধুয়ে বা পান খেত। তো খাটে বসে বসে পান খাইতেছে, আমি ওর পায়ের কাছে বসা। তো কথা হচ্ছে, কি করবি? আমি কি করবো? বাচ্চা তো নিলি, কিভাবে চালাবে, কিভাবে? কেন, তুমি চাকরি করো, আমি চাকরি করি, বাচ্চা তো সুন্দরভাবে মানুষ করতে পারবো। একটা কাজ কর, আমি তোকে 10,000 টাকা দিই, তুই কোনো মেডিকেলে গিয়ে কথা বল। মেডিকেলে গিয়ে কথা বল? কি কথা? বাচ্চা নষ্ট করার জন্য। তো ওই মুহূর্তে আমি ওকে না করি, সম্ভব না, আমি বাচ্চাটা নষ্ট করবো না, আর তুমি যদি না রাখতে পারো তাহলে আমি বাবা বাড়ি চলে যাই। তো এক কথা দুই কথা ওর সঙ্গে আমার খুব তর্ক হয়। তর্ক হওয়ার পরে যেটা, আমি বসা ছিলাম খাটের এক কর্নারটাতে, ও খুব জোরে একটা লাথি দেয় আমাকে। জোরে একটা লাথি দিল? জোরে একটা লাথি দেয়, লাথিটা গিয়ে লাগে আমার পেটের এক সাইডে গিয়ে, আমার নিচের সাইডটাতে। আমি আমার খাট থেকে ছিটকে গিয়ে আমার ঘরের দরজার কাছে গিয়ে পড়ি। মাই গড। তো আমার পায়ে নাড়া লেগে আমার ঘরে লোহার যে সেলফটা ছিল ওইটা আমার গায়ের উপরে পড়ে, পেটের উপরে পড়ে। আমি ওই পর্যন্ত বলতে পারবো, তারপর আমি কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স চলে আসে, এর মধ্যে আমার যে বাইরে আন্টি ছিল উনি আমাকে নাকি মেরেই চলে গেছে, ও ঘরে ছিল না। আমার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। আমার বাইরে আন্টি আমার মাকে ফোন করার পরে আমার মা বোন এসে দেখে যে আমার এই অবস্থা। ওনারা আমাকে বাসায় নিয়ে যায়। ওখানকার এক নানু ছিল, উনি আবার একটা সরকারি হসপিটালের নার্স। তো নানুকে নিয়ে আসে, ওই নানু দেখে যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। মাকে বললো যে দেখ, ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন যদি আমার না করে ও ব্লিডিং এ ও মারা যাবে। বাসা থেকে হসপিটালে ওখানে কোনো অবস্থা আমার ছিল না তখন। তো ওই নানুই আমার বাসায় আমার বাচ্চাটা আমার করে। তো করার পর যখন আমি একটু সুস্থ হয়, আমার ব্লিডিংটা যখন কমে, তখন আমাকে ডাক্তার দেখায়। এর মধ্যে ওর কোনো যোগাযোগ নাই। না থাকার পর আমি আবার আমার বাসায় চলে যাই, মা এখানে কদিন থাকবো। তোমার নানুরে দেখতাম যে সবাই আসে যায় আমাকে দেখে, কিন্তু আবার কটু কথাও বলে, একের জন্য এক এক ধরনের মন্তব্য, ওইটা আমাকে ভালো লাগতো না। তো বাসায় ফিরে যাই। ফিরে যাওয়ার পর এর মধ্যে যেটা করছে, যে বাসায় আমি আরো ভাড়া থাকতাম ওই বাসার রুমটাও ছেড়ে দিছে। তো বাড়িওয়ালা টুরেট লাগাই দিছে, ঘর দেখতে এসে। কি ব্যাপার, আমার ঘর দেখবে কেন? তোমার জামাই তো ঘর ছেড়ে দিছে। দিন পর বাসায় আসছেন, কি তুমি যে ঘর ছাড়ছো, আমাকে তো একবার বলো তুমি ঘর ছেড়ে দিছো, না এই বাসাটা থাকবো না, আমরা একটু ভালো বাসায় থাকবো। আমি তখন ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করি। ও যে এত বড় একটা কাজ করে করছে আমাকে, আমি ওর কোনো কিছু বলি নাই। আমার যে ও বাসায় আসুক, শান্ত হোক, তারপর আমি জিজ্ঞেস করবো যে তুমি কেন এই কাজটা করলাম। তো যাই হোক, ওদিন রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলো, তুমি যে এই বাচ্চাটা নষ্ট যে করলা, তোমাকে একটুকু খারাপ লাগে নাই? তুমি তো বলছো যে তুমি যদি তোমার বাবার পরিচয় পাও, তোমার সন্তান তোমার পরিচয় পাবে, এই বাচ্চাটা তুমি নষ্ট করলা কেন? ওর কোনো কথা উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে আমাকে বললো চুপ করে শুয়ে থাক, মাথা এমনিতে খারাপ আছে, কোনো কথা বলবে না। আমি আমার মতো শুয়ে পড়ছি, আমি কোনো কথা বাড়ি নাই। 3-4 দিন পরে একটা ঠিকানা দিছে আমাকে।
এই ঠিকানাটা নেই। আচ্ছা এই ঠিকানাটাই কি? এর মধ্যে আমি আমার বাচ্চাটা কনসেপ্ট হওয়ার পর আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আমার। তো যাই হোক আমাকে ঠিকানা বলছে কি যে তুই এই ঠিকানাটা যাবি, এখানে তোর একটা চাকরির কথা বলা আছে, এটা খুব ভালো একটা কোম্পানি, তোর একটা চাকরি হবে এখানে গেলে। এটা উত্তরাতে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছে আমাকে উত্তরা যাতায়াত করার জন্য। তো যাই হোক আমি উত্তরাতে গেলাম। তো ভালুচরে যে অফিসে অ্যাড্রেসটা আমাকে দিছে, আমি এক চাচাকে বলছি চাচা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন, এই ফ্যাক্টরিটা কোথায়? তো উনি আমার মুখের দিকে তাকায় আছে। চাচা মা তোমাকে এখানে কে পাঠাইছে? আমার হাজবেন্ড আমাকে এখানে পাঠাইছে, এই অফিসে আমার একটা চাকরির কথা বলা আছে। কোন অফিসে চাকরির কথা বলা? এই অফিস আছে 5 বছর যাবত বন্ধ। আপনাকে চাকরির জন্য কেন পাঠাবে? আপনার তো চাকরি ছিল সেই সময়টাতে। না আমি যখন বাচ্চাটা কনসেপ্ট হয় তখন আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। ওকে মা এখানে আমাদের এই আশেপাশে যে বাঁকাটে ছেলে পেলে গুলো আছে ওরা এখানে বসে নেশা টেশা করে, এই জায়গাটা ভালো না, তুমি এখানে থাকো। কোথায়? উত্তরাতে? উত্তরা থেকে আরো অনেক ভেতরে, এটা ওকে বালুচর একটা জায়গা আছে ওইখানে। ও চাচা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে চলে আসছি। ও আমাকে কেন পাঠালো কোন একটা ইন্টেনশনালি পাঠিয়েছে আমার ভেতরে তখন টার্গেট। আর আমি যে তখন যে উত্তর থেকে বাসায় আসবো আমার কোনো টাকা নাই। 1 টাকা না, আমাকে 100 টাকা দিছে, এই পর্যন্ত রাস্তা আস্তে আস্তে 100 টাকা শেষ। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। তো যাই থাক, কোন আল্লাহ ভরসা, আমি উত্তরা থেকে হাঁটা শুরু করলাম বালুচর থেকে। যখন মাগরিবের আজান দেয় তখন আমি মহাখালী আমার মার বাড়িতে। মাই গড, এই অসুস্থ শরীরে সারাদিনের না খাওয়া আমি। আমার মা তো আমাকে দেখে এসে হয়ে গেছে, কে তুই কোথেকে আসবি? যে মা তুমি কথা বলো পর আগে আমার কিছু খাইতে দাও, আমার খুব খারাপ লাগতেছে। তো আমার মা আমাকে খেতে দিল, খাওয়া দাওয়া শেষ করে মা আমাকে 3000 টাকা দাও। কেন কি করবো? আমি কালকে তো বাসা চেঞ্জ করবো, টাকা লাগবে আমার। আমার কাছে টাকা নাই। তো মা আমাকে 3000 টাকা দিছে। টাকাটা নিয়ে আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দেখি যে আমার ঘরটা আর কি ভিতর থেকে ছিটকে নিয়ে যাওয়ার মতোই দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে আটকানো, তালা দেওয়া নাই। তাই আমি হয়তো বা বাসায় শুয়ে আছে, লাইট অফ করা। তো আমি ডাকতেছি, দরজা নক করতেছি, কেউ দরজা খোলে না, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের বাইরেওয়ালা ছেলে বউ দরজা খুলছে। কি ব্যাপার তুমি নক করতেছো কেন? আমি বলছি ভাবি আপনার ভাই কি বাসায় আসছে? কখন আসছো? বাসায় আসবে কোথেকে? তোমার জামা তো বাসায় নেই। আমি বলছি নাই মানে? তুমি যখন বাইরে গেছো তোমার জামা তো তখনই ঘরে সবকিছু নিয়ে চলে গেছে। ওকে, দিস ইজ কল লাইফ। ওকে, তারপর আমি দরজা খুলে দেখি যে আমার ঘরে কিচ্ছু নাই। আমার যে জিনিসগুলো এগুলো ঘরে পড়া, ওরা আমার ছবি ছিল একটা ফটো ফ্রেমে, ওইখানে আমার ছবিটা আছে, ওর ছবিটা নাই, সবকিছু প্রিপ্ল্যান। ওই অবস্থাটা দেখে আমি আবার দৌড় দিলাম। তখন প্রচন্ড বৃষ্টি হইতেছিল, বৃষ্টিতে ভিজে আমি আবার আমার মার বাড়িতে গেলাম। আর কি মা বলে একটা চিৎকার দিয়ে আমি পড়ে গেছি গেটের সামনে। আমার মা বোন দৌড় আসছে, কি হয়েছে? মা সবুজ নাই। সবুজ নাই মানে? আচ্ছা মা ও ঘরে নাই, ঘরের সবকিছু নিয়েও চলে গেছে। এত কিছু পর ওই মানুষটার জন্য আপনার এত মায়া? ইউ ফিল লাইক দ্যাট? ওকে, নো প্রবলেম। হ্যাঁ, কি বলিস? কিচ্ছু নাই আমার, কিচ্ছু নাই আমার ঘরে। আমার মামাকে বললো, তো সঙ্গে সঙ্গে আমার মামা আমার বাসায় গেল, গিয়ে দেখা যায় কিচ্ছু নাই। ও কোথায় জব করতে এটা জানতেন আপনি? হ্যাঁ, এটা আমি জানি। ওকে, ওই জবটা ও ছেড়ে দিচ্ছে তখন, এটাও আমাকে সে বলে নাই, সে চাকরি ছেড়ে দিচ্ছে। ওকে, যাই হোক আমি আমার যে ভাসুর ছিল মুরাদ ভাই, তারপরে ওনার বোন নার্গিস ভাবি, আমি ওনার কাছে ফোন করলাম, মুরাদ ভাইকে ফোন করলাম যে ভাই আপনার ভাই কোথায় গেছে, এটা আপনি জানেন, দুনিয়ায় কেউ না জানো আপনি জানেন, আপনি আমাকে একবার বলেন যে ও কই গেছে। আমাকে তারা বললোই না। আমি এত হাতে পায়ে ধরলাম তাদের, এত কান্না করলাম, আমাকে বলে নাই। ওর পরিচিত জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি খোঁজ করছি, কোথাও নাই। আবার গেলাম আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম, আমার জ্যাঠা শ্বশুরকে বললাম। তো আমার জ্যাঠা শ্বশুর আমাকে দেখে ফার্স্টে খুব রাগারাগি করছে, রাগারাগি করে রোজার দিন ছিল, আমাকে ইফতার করতে দিল। আমি ইফতারটা খাই নাই, ইফতার খাওয়ার মন মাসে তখন আমার ছিল না। তো যাই হোক আমি ইফতারের পর সে আমাকে বলতেছে যে মা তোমাকে তো আমার বাড়িতে রাখতে পারবো না, মানলাম তুমি আমার ছেলের বউ, কিন্তু আমার ছেলে সহকারে তুমি আসো নাই, বা আমার ছেলে যদি আমাকে এখন ফোন করে বলে যে আপনার বউকে আপনি রাখেন, আমি তাহলে রাখিয়া দেবো, তুমি সবুজকে বলো আমাকে ফোন করতে। আমি ও তো ফোন বন্ধ, ও সিম চেঞ্জ করে ফেলছে ওই দিনেই। তো ওই মুহূর্তে আমার শ্বশুর আগে আমাকে বাড়িতে রাখবেই না। সে কি করলো, তাদের সোনাগাজী থানা যে পুলিশ ওখানে ফোন করলো, থানায় এসে ফোন করলো। পুলিশ আসার বয়সে বলতেছে যে দেখেন আমাদের ছেলের বউ, হ্যাঁ মানতে পার যদি আমার ছেলেদের বিয়ে করে থাকে তো হয়তো বা করছে, বাট আমরা জানি না। আর এই মেয়ে এখন এইভাবে আমার বাড়িতে আসছে, এই মেয়েকে তো আমি রাখতেও পারবো না। তো তার থেকে ভালো ওকে আপনারা আপনাদের কাছে নিয়ে যান, আপনাদের হেফাজতে রাখেন, কালকে আপনারা ওকে ওর মার কাছে পাঠিয়ে দিন। তো পুলিশ যখন বলে দেখেন একটা মেয়ে মানুষকে তো আমরা থানায় রাখতে পারি না কোনো বিনা ইয়াতে নোটিসে, ওকে থানায় রাখতে গেলে আমাদের একটা জবাবদিহিতা করতে হবে, আমরা রাখতে পারবো না, আপনার অন্য কোন ব্যবস্থা নেই। তখন কি করলো ওই পুলিশ ওনারই একটা রেফারেন্সে গ্রামে যে পাহাড়া দেয় চৌকিদার গুলো,
ওনাকে খবর দেন, বলে তোমার তো 2টা মেয়ে আছে, তো এই মেয়েটাকে তোমার মেয়ের সঙ্গে আজকে রাতটা রেখে দাও, কালকে ওকে যা ব্যবস্থা করো সেটা আমি আমার দায়িত্ব করব, কারণ আমারও বাসায় একটা মেয়ে আছে। তো চৌকিদার বাড়ি যাওয়ার পর যেটা, আমার সঙ্গে একজন দেখা করতে গেল, সমীর ভাই নামে এক ভদ্রলোক, উনি সবুজের দুঃসম্পর্কে চাচাতো ভাই হন। তো উনি বলে যে বোন কি হয়েছে আমাকে বলো তো। তো ওদেরকে দেখো, ওদের সঙ্গে আমি কথা বলি না, কারণ ওদের সঙ্গে আমাদের জায়গা নিয়ে একটা বিরোধ আছে, কিন্তু তুমি যেভাবে আসছো, তুমি যেটা বোকামি করছো, তুমি তো ওকে নিয়ে আসতে পারতা। মানে ভাইয়া ও তো নাই, ও এইভাবে চলে গেছে। তো পরের দিন সে আমাকে বললো ঠিক আছে তুমি ঢাকাতে যাও, ঢাকা গিয়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, যদি কোনো কিছু হেল্প করতে তোমাকে আমি সাপোর্ট করবো। ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিল, ওনার মোবাইল থেকেই আমি সবুজের সঙ্গে কথা বললাম। তো আমি ওনার মোবাইল থেকে রাতে বেলা ফোন দিলাম, যেসব নাম্বারটা খোলা। পরে আমাকে বলছে তুই বাড়িতে গেছিস কেন? আমি তো বাড়িতে যাই, আমি তো ঢাকাতে আসছি। তো ঢাকায় এসে আমাকে ফোন দিয়ে আমাকে তুই পাবি। পরের দিন ঢাকা ফিরে আসে, এসে মাকে বললাম যে মা এই অবস্থা, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। এদিকে বাসার আশেপাশের লোকজন এক একজন একই রকমের কথা বলতেছে আমাকে। 7 দিন পরে আমাকে একটা ফোন দিল, ফোন দিয়ে বলে দিতে আমার সঙ্গে দেখা করবি কোথায়, গুশানাইকে। তো গুশানাইকে আমি গেলাম, এখানে দাঁড়ায় আছি। 1 ঘন্টা পরেও আসছে। তো 1 ঘন্টা আমাকে অবজারভেশন করে আমার সঙ্গে অন্য কেউ আছে কিনা দেখার জন্য। আপনার হাজবেন্ড? হ্যাঁ, ও আশেপাশেই ছিল আমার। 1 ঘন্টা পর আসে, ও বলে দেখ যা করার তো হয়েছে, আমি একটা ভুল করে ফেলছি, তো আর একটা সুযোগ আমাকে দে। তো কি করবা, যে চল আমরা আবার একটা ঘর নিই। ও এক ধরনের আপনার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল বা আপনার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল, কিন্তু সে আবার ফিরে আসলো, এবং আমি ঠিক জানি না আপনি সেই মুহূর্তে কি বললেন। তো ঠিক আছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে মার সঙ্গে কথা বলি। তো বাসায় গিয়ে মাকে আমি বললাম যে সবার সঙ্গে দেখা হয়েছে, আমার ঘর দিতে আছে, তো আমি ঘরটা নেই। মা না করছে, মা দেখো আশেপাশে মানুষ যে কথা বলে, এই কথাগুলো শোনার থেকে আমি আমার সংসার থাকি মা, সেটাই ভালো, কিন্তু মানুষ আমার কিছু বলতে পারবে না আঙ্গুল তুলে। তো যাক আমি আবার ঘর নিলাম। ওইখানে গিয়ে সেম, সে আগের মতনই ভালো, কোনো সমস্যা নেই। 15 দিন পরে আবার সে নাই, ফোন টোন বন্ধ, বাসায় আসে না। এখন তো আমি কোথাও তাকে পাই না। জি। তো এইভাবে কতদিন যাবো। তো আমি এখানে ঘর ভাড়া জমে যাচ্ছে, আমি চাকরি করি না তখন, অর্ধেক মাসের ঘর ভাড়া আমার মায়ের দিল। তা আমি ওই বাসায় আছি। 1 মাস পর সে আমাকে ফোন দিয়ে তুই কই, আমি বাসায়। কোন বাসায়? তুমি যে বাসায় রেখে গেছো আমি ওই বাসায় আসছি। তো ওইখানে আসছে, আসার পর আমাকে বললো কি যে দেখ আমার একটু সমস্যা হয়ে গেছে, মা বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে আমাকে, তো আমি একটা কাজ করতে পারবো, আমি কন্টিনিউ তোর কাছে থাকতে পারবো না, আমি যখন সময় পাবো তখন আমি তোর কাছে, হয়তো সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন এইভাবে আসবো, তুই কি পারবি থাকতে? হ্যাঁ আমি থাকতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাইরা যাবে না কোথাও। এত কিছু করার পর ওই মানুষটার সাথে আপনি থাকতে চেয়েছেন? হ্যাঁ। তো যাই হোক, শুধু ফিলিংস এর জায়গাটা থেকেই নাকি কোন ধরনের কোন অব্লিগেশন বা কোন ধরনের কোন অল্টারনেটিভ কোন ব্যবস্থা ছিল না আপনার ছেলে? অল্টারনেটিভ কোন ব্যবস্থা ছিল না। আর ওকে আমি খুব বেশি একটাই করতাম, খুব বেশি ভালোবাসতেন? হ্যাঁ লাইক করতাম, এই একটাই ছিল আমার। তো যাই হোক ওইভাবে ও 1 মাস যাতায়াত করে, আবার এরকম খোঁজ খবর নাই। তো যখন দেখলাম আবার খোঁজ নাই, তো আমি বাসাটা ছেড়ে আমি চলে গেছি আমাদের বাড়িতে। 3 মাস পরে একবার আমাকে ফোন দিয়ে বলতেছে কি, হঠাৎ করেই, আমি তখন চাকরি নিয়েছি, চাকরি করি গুলশান একটা অফিসে, আমি অফিস শেষ করে বাসায় যাচ্ছি, তখন আমাকে বলতেছে রেনে কথা বল। কার সঙ্গে কথা বলবো? কিছুদিন পরে মেয়েটাকে আমি বিয়ে করবো, তোর সঙ্গে কথা বল। তো একটা মেয়ে ফোন ধরলো, ফোন দিয়ে বলতে কি তুমি তো সংসার করতে পারলে না, দেখো আমি সংসার করে তোমাকে আমি দেখাই দেবো। আমি তো পুরা থ, আর কত সারপ্রাইজ পাবেন জীবনে। আগে নিজের কাছে একটা ঘৃণা লাগতেছে যে যার জন্য আমি এত কিছু করি, সে মানুষটা আমার সঙ্গে এমন করতে পারে। প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে যা বলতেছে আমি তাই করতেছি, তারপরেও কেন আমার সঙ্গে এমন করে। যাওয়ার সময় আমি আগে দেখে যে রাস্তায় যে ফুটপাতে ইজুমারা যে ওষুধগুলো গাড়িতে করে বিক্রি করতেছে, আমি 2 প্যাকেট ওষুধ কিনে এনেছি। ওষুধ কিনে আমি বাসায় ঢোকার আগে আমি 1 বোতল ওষুধ পুরাটাই খেয়ে ফেলছি। আমি খেয়ে যখন বাসায় ঢুকছি, আমার বোন আমার চেহারা দেখে বুঝতে পারছে আমার মা তো বিষ খাইছে। চেহারা থেকে কিভাবে বুঝলো? কারণ আমি বমি করতেছি, আমার বমিটা না মানে কিনে ওইখানে খেয়েছেন? আমার বাসার এখানে গিয়ে খাইছে, রাতকেটের সামনে গিয়ে। তখন আর কি আমার দুনিয়ার কোনো কিছু আমি বলতে পারবো না, আমি যে কোথায় আছি আমি জানি না সেটা। আমি শুনেছি বেশ, মানে যারা এরকম খান আমার ভেতর থেকে সব জ্বলে যাচ্ছে, আর বমিটা যে হচ্ছে খুব বিচ্ছিরি একটা কথা। ওই ইয়াতে আমি আরো আমার চোখ মুখ মনে হয় যে আর কি আমি একজন মানুষকে আমি 4 জন। আমরা একটু কেন বলছি, আমরা আমাদের শ্রোতাদেরকে বলছি এই কারণে যারা অনেকে এরকম জীবনে বাধাগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে এইরকম চিন্তা ভাবনা করেন, একটু টেস্টটা বলি। পৃথিবীর জঘন্যতম টেস্ট নাকি এটা, এবং ও যেটা বলছিল যে যখন বমিটা হচ্ছিল যে কম, ওকে তারপর
আমার কোনো সেন্স নাই। আমার মা বোন আমাকে ওই বাসায় যতটুকু পারছে আমার মুখে লেবু, কাঁচা হলুদ